আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ নাজমুস সাকিব খান। বর্তমানে উনি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ওনার ছোটবেলার একটি বড় অংশ কেটেছে ওনার নানা বাড়িতে। ওনার নানা বাড়ি পাবনা জেলার বনোয়ারীনগর ফরিদপুর উপজেলার বিলাহিরি ইউনিয়নের আরকান্দি গ্রামে। সেখানে থাকাকালে রাতে বা সন্ধ্যায় গ্রামে বিদ্যুৎ চলে গেলেই উনি ওনার নানার কাছে হাজির হতেন বিভিন্ন ভূতের গল্প শোনার জন্য। হারিকেনের নিভু নিভু আলোয় বা ঝকঝকে চাঁদের আলোয় কতই না ভূতের গল্প উনি শুনেছেন। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ওনার নানার মুখ থেকেই শোনা একটি সত্য ভয়ের ঘটনা। ঘটনাটি ওনার নানা শুনেছিলেন ওনার নানার মায়ের কাছে। ঘটনাটি ঘটেছিল ওনার নানার মায়ের বাবা অর্থাৎ ওনার নানার নানা মানে বড় নানার সাথে। এই নাজমুস সাকিব খান ভাইয়ের নানার বর্তমান বয়স কিন্তু ৭৫ বা তারও বেশি। সুতরাং বুঝতেই পারছেন ঘটনাটি কিন্তু অনেক আগের। এক্সাক্ট সালটা উনি বলতে পারেননি। আর ওনার নানার নানা মানে বড় নানার বাড়ি ছিল ওনার নানার গ্রামেরই পাশের একটি গ্রামে। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। ওনার বেশ কয়েকটি গরুও ছিল। তো গ্রাম এলাকায় আগে মানুষেরা গরু নিয়ে মাঠে ঘাস খাওয়ানোর জন্য যেতেন এবং সবাই মাগরিবের আজানের আগে ঘরে ফিরে আসতেন। তো একদিন যথারীতি ওনার বড় নানাও গরু নিয়ে মাঠে যান। তবে সেই দিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি মোটেও উচিত ছিল না। মাগরিবের আজানের পর সবাই যথারীতি বাড়ি ফেরত গেলেও তিনি মাঠেই থেকে যান গরুগুলি নিয়ে। একটা বিশেষ উদ্দেশ্য ছিল তার। আসলে ওনার মতলব ছিল যে সবাই চলে গেলে এবং একটু অন্ধকার হয়ে আসলে তিনি তার গরুগুলো নিয়ে একটু দূরের মাঠে অন্যের জমিতে গিয়ে নামিয়ে দেবেন এবং অন্যের জমিতে গিয়ে নেমে ওই গরুগুলো খাবার খাবে। আসলে ঘটনাটি অনেক আগের। তখন ওই গ্রামে কিন্তু বিদ্যুতের কোনো চিহ্নই ছিল না। আর এই কারণে তিনি এই কাজটি অনেক সহজে করতে পেরেছিলেন। আর গ্রামের লোকজন তো সন্ধ্যার পরে বাইরে থাকতোও না ওই সময়। সন্ধ্যার পরে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যেত সবাই। তো তিনি যে মাঠের কাছে চলে আসেন ওই জায়গা নিয়ে জনমুখে অনেক ঘটনা প্রচলিত ছিল, এমনকি এখনো নাকি রয়েছে। এখনো অনেকে ওই জায়গায় সন্ধ্যা বা ভর দুপুরে আসলে তাড়াতাড়ি ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন বা ওই জায়গাটা ওই দুটো সময়ে এড়িয়ে চলার চেষ্টা করেন। ওনার বড় নানা কিন্তু এগুলো জানতেন, কিন্তু তার লোভ এবং দুর্ভাগ্য সেখানে নিয়ে এসেছিল। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করুন, সবেমাত্র সূর্য ডুবেছে, থালার মতো নয়া চাঁদ আকাশে উঠে আছে, আর ধুধু মাঠের মধ্যে আপনি একা কয়েকটি গরু চড়াচ্ছেন। বিষয়টা কেমন? যাই হোক, তিনি কিছুক্ষণ স্বাভাবিকভাবে গরুগুলিকে ঘাস খাওয়ান বা যে মাঠে নামিয়েছিলেন সে মাঠে যে ফসল টসল ছিল সেগুলো খাওয়ান, কোনো সমস্যা হয় না। হঠাৎ তিনি লক্ষ্য করেন দূরে একটা কালো অবয়ব তার দিকে এগিয়ে আসছে। তিনি প্রথমে ভেবেছেন আজকে তিনি ধরা পড়ে যাবেন, সামনে হয়তো জমির মালিক তার দিকে এগিয়ে আসছে। কিন্তু অবয়বটি আরো কাছে আসলে তিনি দেখতে পান আসলে এটি একটি গরু এবং এই গরুটি তার দিকে এগিয়ে আসছে। তবে গরুর সাইজটি অদ্ভুত রকমের বড়। যখনই সেই জীবটি বা ওই অবয়বটি তার কাছাকাছি চলে আসে তখন এই বড় নানা সবগুলো গরু একসাথে ঘাস খাওয়া বা ওই ফসল টসল খাওয়া ছেড়ে দিয়ে ডাকাডাকি শুরু করে। তিনিও লক্ষ্য করেন অবয়বটির কোনো মাথা নেই। মাথাবিহীন এই গরুটিকে দেখে তিনি আটকে ওঠেন, ভয়ে আড়ষ্ট হয়ে যান। এই দৃশ্য দেখে তিনি বাড়ির দিকে গরু ফেলে দৌড় দেন। আর মালিকের দৌড় দেওয়া দেখে তার সাথে সাথে ওই গরুগুলো মানে যেগুলো তার গরু ছিল সেগুলো তার সাথে দৌড়াতে থাকেন। গ্রাম এলাকায় কিন্তু একটা কথা প্রচলিত আছে যে কোনো প্রাণী কাছে থাকলে নাকি এই ধরনের অশরীরী বা এই ধরনের ভয়ানক অবয়বগুলো কোনো ক্ষতি করতে পারে না। যাই হোক, তিনি দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির উঠোনে এসে দাঁড়িয়ে পড়েন তখন উনি একটা ভয়ানক বিষয় ফিল করেন। কে যেন তার কানের কাছে এসে ফিস ফিস করে বলে,
আজকের মতো ছেড়ে দিলেও আমি কিন্তু তোকে ছেড়ে যাচ্ছি না, মনে রাখিস। কাজটা তুই ভালো করিস নাই, এর পরিণতি তোর খুব খারাপ হবে। এই কথা শুনে এবং ভয়ে ক্লান্তিতে এমন এক চিৎকার দেন, এক চিৎকারে উনি অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে, তাকে উঠোনের এক পাশ থেকে উদ্ধার করে। ওই সময় তার পিছু পিছু গরুগুলোও দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে ঢোকে। গরুগুলোকে দেখেও কিন্তু বাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন যে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। যাই হোক, কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরত আসার পর তার সাথে যা হয়েছে সবকিছু সবাইকে বলেন এবং ফিসফিস শব্দে কি বলেছে এটা উনি বলেন। তার কথা শুনে বাড়ির সবাই বলেন যে আপনি বড় বাঁচা বেঁচেছেন, আপনি তো গোদানের খপ্পরে পড়েছিলেন। প্রিয় লিসেনার্স, গোদান বৃহত্তর ফরিদপুর অঞ্চল, তারপর পাবনা, নাটোর, নওগাঁ এ সমস্ত এলাকায় খুবই পরিচিত একটি মিথ। গোদান নিয়ে কিন্তু আমরা এর আগে ঘটনা বলেছি। যাই হোক, তিনি সেই রাত্রে কিছুটা সুস্থ হলেও অন্য ঘটনার মতো যেমন জ্বর আসে, স্বপ্ন কোনো ভয়ানক জিনিস দেখে, এমন কোনো ঘটনা কিন্তু তার ঘটেনি। তিনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে থাকেন। এই ঘটনার কয়েকদিন পর ওনার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তো বিয়ের দিন উনি বোয়াল মাছ দিয়ে ভাত খাচ্ছিলেন। এই বোয়াল মাছ খাওয়ার সময় হঠাৎ করে মাছের একটা কাঁটা ওনার গলায় বিঁধে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে ওই দিনই এই মাছের কাটার যন্ত্রণা এবং ওই কাটার কারণে গলায় ভাত বেঁধে গিয়ে উনি মারা গিয়েছিলেন। যখন তিনি মারা যান তখন এই নাজমুস সাকিব খান ভাইয়ের নানার মায়ের বয়স ছিল 10 থেকে 12 বছর। এই জন্য ওনার নানার মা খুব ভালো করে এই দৃশ্যটি দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে মানুষের মৃত্যু যখন তখনই আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। বড় নানার এই মৃত্যুকে অনেকেই অস্বাভাবিকভাবে দেখেন এই কারণে যে মাছের কাঁটা বেঁধে মারা যাওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়, আবার স্বাভাবিক বিষয়ও। যেহেতু কয়েকদিন আগেই তার সাথে এমন একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল এবং ওই গোদান বলেছিল যে তোর পরিণতি খুব খারাপ হবে, এই কারণেই মূলত ওনার এই মৃত্যুর সাথে ওই ঘটনার একটি সম্পর্ক পরিবারের লোকজন খুঁজে পান। সত্য বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আসলেই কেন এমনটা হয়েছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, গোদান এটি আমরা নিয়ে এর আগেও আলোচনা করেছি। সৌমিত্র রয়ও এর আগে গোদানের বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে দিয়েছিলেন। তারপর আমাদের লিসেনারদের মধ্য থেকেও বেশ কয়েকটি ঘটনা যেগুলো গোদান রিলেটেড, সেই ঘটনাগুলো আমরা পেয়েছিলাম। আসলে আমাদের এই অঞ্চলে এই ঘটনাটি খুব বেশি শোনা যায়, বৃহত্তর ফরিদপুর, তারপর পাবনা বা তৎসংলগ্ন যে জেলাগুলো রয়েছে। তো আপনাদের কাছেও গোদানের ঘটনা থাকলে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম রেহানা পারভিন রেনু, লিখছি খুলনার পাইকগাছা থেকে। আমি প্রায় 6 মাস যাবৎ ভূত নাইট শুনছি। আপনার কণ্ঠটা সত্যিই খুব দারুণ লাগে আমার কাছে, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের পরিবারের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে। মূলত এই ঘটনাটা আমাদের গ্রামের অনেকের সাথেই ঘটেছিল সেই সময়। আমাদের গ্রামটা শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে মানুষজনও কিছুটা সেকেলে টাইপের। ঘটনাটা ঘটে এক গরমের সময়। গ্রামে হাট খোলার একজন অচেনা লোক কিছু জিনিসপত্র নিয়ে আসেন। জিনিসপত্র বলতে তিনি বিক্রির জন্য বিভিন্ন ধরনের হাড়গোড়, বড় বড় শিং, বিভিন্ন ধরনের লাল আর কালো ফল আর বেশ কিছু তাবিজ কবজ নিয়ে আসেন। লোকটা দেখতে অনেক কালো, গলায় অনেক পরিমাণে তাবিজ ঝোলানো থাকে সবসময়। কথা বলতো কোনো একটা আঞ্চলিক ভাষায়, যেটা আমাদের এলাকার সাথে মিলত না। আমাদের স্কুলের পেছনেই হাট খোলা। আমি নিজেও বেশ কয়েকবার দেখেছি লোকটাকে। সকাল থেকে দুপুর অবধি আগানে বাগানে ঘোরাঘুরি করত। বিকেলবেলা বাজার বসলে কয়েকটা বস্তা বিছিয়ে তার উপরে সেই অদ্ভুত জিনিসগুলো রেখে সবাইকে তার দিকে ডাকতো আর সেই জিনিসগুলোর গুণাগুণ বলতো। 2-3 দিন যাবার পরে স্কুলের ছেলেদের মুখে শুনতে পেলাম ওই লোকটা নাকি ম্যাজিক জানে।
এই কথা শোনার পরে আমি বাড়ি ফিরে আম্মুকে বললাম, আম্মু ওই লোকটা নাকি ম্যাজিক জানে। আম্মু বলল, ম্যাজিক না মা, ওই লোকটা শয়তান, মানুষকে ভুলভাল বুঝিয়ে ক্ষতি করে। শাফিন ভাই আগেই বলেছি আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি, এ কারণে আমি সুযোগ খুঁজছিলাম যে কিভাবে লোকটার কাছ থেকে আমি জাদু শিখব। সেদিন বৃহস্পতিবার ছিল, স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় আমি আর আমার ছোট ভাই ওই লোকটাকে খুঁজতে লাগলাম। বাজারে কোথাও তাকে না পেয়ে বাড়ির ফিরে আসলাম। আমরা যখন বাড়ি ফিরে আসছিলাম, ফেরার পথে বাগানের রাস্তায় তার সাথে আমাদের দেখা হয়ে গেল, কিন্তু তিনি আমাদেরকে কোনো পাত্তাই দিলেন না। আমরা অনেক অনুরোধের পরে লোকটা আমাদেরকে বলল, ভয় পাইলে কিন্তু আমার দোষ না। আমি বললাম, ঠিক আছে। লোকটা তখন এদিক ওদিক তাকিয়ে বলল, এখন আমাদের আশেপাশে কি কোনো মানুষ আছে? আমি তারপর চারপাশে তাকিয়ে দেখলাম পুরো বাগান ফাঁকা, শুধু আমরা তিনজন। আমি বললাম, না তো। লোকটা তখন তার থলে থেকে অনেক খোঁজাখুঁজি করে একটা মাদুলি বের করে আমার হাতে দিয়ে বলল, এটা ধরো। আমি সেটা ধরার পরপরই আমার গায়ে কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠল, কেমন যেন শীত শীত অনুভূতি লাগতে লাগলো আমার। তারপর লোকটা আমাকে বলল, দেখো তো তোমার পেছনে কে? তার কথা মতো পেছনে তাকাতেই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। একটা দৈত্যাকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমার পেছনে, তার কোনো মুখ নেই। আমি ঠিক বলে বোঝাতে পারবো না শাফিন ভাই সে দেখতে কেমন ছিল, তবে সে কোনো মানুষ ছিল না। তাকে দেখার সাথে সাথে আমি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। তারপর কি হয়েছিল জানি না। জ্ঞান ফেরার পরে আমার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করেছিল, আপু তুমি অমনভাবে চিৎকার করলে কেন? আমি তখন ওকে বলি, তুই আমার পেছনের ওই জিনিসটা দেখিস নি? ও তখন বলে, সেখানে নাকি কিছুই ছিল না, আমি নাকি কিছু না দেখেই একটা চিৎকার দিয়েছি। রাতের বেলা আব্বু চিন্তিত হয়ে বাড়ি ফিরলেন। আম্মুকে বললেন, ওই লোকটা কালো জাদু জানে। সেটা জানার পর থেকেই নাকি গ্রামের লোকজন তার কাছে যাওয়া শুরু করেছে। গ্রামের মধ্যে অনেক লোকই অনেকের শত্রু, আর তারা একজন আরেকজনের উপরে তাবিজ করছে। আব্বু চিন্তিত ছিলেন, কেননা আমাদের এলাকার যিনি মেম্বার, তাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ ছিল। আমার আব্বু একজন ভালো মানুষ, তিনি কারো ক্ষতি করতে চান না, কিন্তু কেউ যদি তার ক্ষতি করে তখন তিনি কি করবেন? এই ঘটনায় 2 দিন পরে লোকটা যেমন হঠাৎ করে এসেছিল, ঠিক তেমনি হঠাৎ করে ওই লোকটা গায়েব হয়ে গেল। যেদিন লোকটা গ্রাম ছেড়ে চলে গেল, তার পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম একটা মৃত্যুর সংবাদ পেয়ে। আমাদের প্রতিবেশী সুবহান কাকা মারা গেছেন। ওদের বাড়ি গিয়ে জানতে পারলাম ভোরের রাতে সুবহান কাকা ও মা গো বাঁচাও বলে একটা চিৎকার করে ওঠে। সবাই ছুটে এসে দেখে সুবহান কাকা 2 হাত দিয়ে বুক চেপে ধরে উঠোনের মাঝখানে ছটফট করছে। সাথে সাথে তাকে ক্লিনিকে নেবার ব্যবস্থা করা হয়, তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। ডাক্তার বলেছেন হার্ট অ্যাটাক। ওদের বাড়িতে সবাই একটা কথাই বলে কাঁদছিল, এই রাতের বেলা উঠানে কেন গেল সে? দাফন শেষ করে সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল। এরপরে ঘটনাটা ঘটে আমাদের পরিবারে। সেদিন রাতে আব্বু অনেক রাত করে বাড়ি ফেরেন। আম্মু দেখেন আব্বুর গা হাত পা কাঁপছে। আম্মু তখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আব্বু আম্মুকে বলেন তিনি নাকি ভয় পেয়েছেন। আম্মু বললেন, কিভাবে? আব্বু বললেন, উনি বাজার করে বাড়ি ফিরছিলেন, তখন হঠাৎ বাগানের মধ্যে থেকে একজন লম্বা মতো দেখতে লোক বাইরে বেরিয়ে আসে। আব্বু জিজ্ঞেস করে, তার নাম অমুক না? আব্বুকে জিজ্ঞেস করল। আব্বু বলে, হ্যাঁ। তখন সেই লোকটা আব্বুকে টেনে বাগানের মধ্যে নিয়ে যেতে চায়। আব্বু কিছুতেই তার সাথে যেতে চায়নি। লোকটার গায়ে নাকি প্রচুর শক্তি। তখন পেছন থেকে কয়েকজন লাইট মারতে মারতে এগিয়ে আসে, আর আব্বু তখন দেখেন তার পাশে সেই লোকটা আর নেই। এসব শুনে আম্মু বলেন, চলো গোসল করে নাও, সব ঠিক হয়ে যাবে। এই বলে তারা পুকুর পাড়ে গেলেন। আম্মু হারিকেন ধরে আছেন, আর আব্বু পানিতে নেমে গোসল শুরু করলেন। আমরা ঘরেই ছিলাম। একটু পরে হঠাৎ বাইরে চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি আম্মু আর আব্বু পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তাদেরকে পানির তলায় কেউ চেপে ধরছে।
আমি চিৎকার করে সবাইকে তখন ডাক দিই। সবাই আসতে আসতে আব্বু আম্মু অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে তাদেরকে পানি থেকে টেনে তুলে বাড়িতে আনেন। তারপর জ্ঞান ফিরলে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। তখন আব্বু বলেন উনি পুকুরে গোসল করছিলেন, আম্মু পাড়ে দাঁড়ানো ছিল। হঠাৎ আব্বু দেখতে পান আম্মুর পেছনে দৈত্যাকার একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। আব্বু আম্মুকে ডাক দিবেন, সাবধান করবেন, সেটা বলার আগেই সেই জিনিসটা ধাক্কা মেরে আম্মুকে পানিতে ফেলে দেয়। আর তারপর কেউ যেন তাদেরকে পানিতে দম আটকে মারার চেষ্টা করে। অথচ আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি কাউকেই দেখতে পাইনি সেখানে। আব্বুর এই বর্ণনা শোনার পরে আমার সেদিন দুপুরের কথা মনে পড়ে যায়, যখন আমি দেখেছিলাম কিন্তু আমার ভাই দেখেনি। তখন আমি ওনাদেরকে সেদিনের ঘটনাটা পুরোটা বলি। সব শুনে আব্বু কবিরাজ ডাকেন, কিন্তু কবিরাজ কিছুই করতে পারে না। পরদিন রাতের বেলা হঠাৎই আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান আমার ছোট ভাই কাঁদছে। তিনি দৌড়ে পাশের ঘরে আসেন আর আধো অন্ধকারে দেখেন একটা কালো ছায়ামূর্তি আমার ছোট ভাইকে কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। আম্মু সাথে সাথে জানালার লাইট জ্বালান, আর সাথে সাথে আমার ছোট ভাই শূন্য থেকে নিচে ফ্লোরে পড়ে যায়। সে রাতে পুরোটা সময় আমরা জেগেছিলাম। পরদিন আব্বু অনেক দূর থেকে একজন কবিরাজ আনেন। তিনি বাড়িতে ঢুকেই বাড়ির পেছন দিকে চলে যান। তারপর আমাদের সফেদা গাছের দিকে হাত দেখিয়ে বলেন এই গাছটা কেটে ফেলেন। আব্বু কোনো কথা না বলে চুপচাপ গাছটা কেটে ফেলেন। গাছটা কেটে ফেলার পর কবিরাজ সবাইকে যে জিনিসটা দেখান তার কথা আমরা ভাবতেও পারিনি। সেই সফেদা গাছের প্রত্যেকটা ডালেই শিরার মতো শুকনো রক্ত লেগে আছে। আর তারপর তিনি সেই গাছটা গোড়া থেকে ঘুরে বের করে আনেন একটা বড় মাদুলি, আর বলেন এটাই আমাদের এসব সমস্যার মূল কারণ। আর তিনি সেটা পুড়িয়ে ফেলেন। এরপর তিনি আমাদের বাড়িটা বন্ধ করে দেন। সুবহান কাকার বাড়িতে গিয়েও কবিরাজ তার খাটের তলা থেকে মাদুলি বের করে আনেন। তবে সবার ধারণা ওটা ওনার পরিবারের কেউ করেছিলেন। গ্রামের আরও অনেক পরিবারে এমন ভয়ানক ভোগান্তিতে ভুগেছিল। অন্য কোনো একটা এপিসোডে সেগুলো লিখে পাঠাবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন ভাইয়া। ঘটনাটা পড়ে শোনালে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একজন মডারেটর সাজিদ আজিম ভাই। তো সাজিদ আজিম ভাই উনি ওনার এক পরিচিত বড় ভাই আছে নজরুল, ওনার কাছ থেকে ঘটনাটা শুনেন। তো নজরুল সাহেবের সাথে ঘটনাটা ঘটেছিল 2012 সালে। নজরুল ভাইয়ের বাড়ি ছিল ময়মনসিংহের গৌরীপুরে এবং তিনি চাকরি করতেন ময়মনসিংহের শ্যামগঞ্জে, একটা সরকারি একটা প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। তো উনি শ্যামগঞ্জ থেকে গৌরীপুর উনি ট্রেনেই আসা যাওয়া করতেন এবং একটা লোকাল ট্রেন ছিল রেগুলার, ওইটাতে উনি আসা যাওয়া করতেন। আর ওনার বাসাটা ছিল গৌরীপুর রেল স্টেশন থেকে একটু আগে, মানে ওনাকে রেল স্টেশনে নামতে হতো ঠিকই, কিন্তু আবার ব্যাক করে বাড়িতে আসতে আরও 15-20 সময় লাগতো আর কি। ওনার ফ্যামিলি মেম্বার বলতে ছিল ওনার আব্বা আম্মা এবং ওনারা 2 ভাই, উনি অবিবাহিত ছিলেন। আর নজরুল ভাই সম্পর্কে যেটা বলেছিল আজিম ভাই, যে নজরুল ভাই ছিল একটু ধার্মিক বলতে উনি হুজুর বা কবিরাজ ওদের কথা খুব বিশ্বাস করতেন। এবং ওনার হাতে 3টা আংটি ছিল। একটা আংটিতে একটা সূরা লেখা ছিল, একটা আংটিতে, আর বাকি 2টা আংটি ছিল একটা হুজুরের দেওয়া। উনি পাথর, যে অনেক পাথর থাকে না যেগুলো বিশ্বাস করে অনেকে দেখা যায়, যদি এটা ইসলামিক মাইন্ডে এটা আসলে আমরা অনেকেই বিশ্বাস করি। তো এরকম হুজুর ওনাকে 2টা পাথর দিয়েছিল এবং বলছিল যে এগুলো সবসময় পড়া থাকলে কখনো খারাপ কিছু নাকি আসর করবে না এবং ওনার মানে চাকরি বা যেটাই হোক মানে জীবন মানে ফ্যামিলিগতভাবে উনি খুব হ্যাপি থাকবে আর কি। তো যাই হোক, যেদিনই ঘটনাটা ঘটে মানে সূত্রপাত ঘটে সেদিনই ঘটনা বলছি। তো সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি ছিল, বর্ষাকালের কোনো একদিন। তো উনি অফিস শেষ করে ট্রেনের জন্য অপেক্ষা করছে মানে শ্যামগঞ্জে, তো উনি গৌরীপুর আসবে। তো বৃষ্টির কারণে হয়তো ট্রেন আসতে লেট করছিল। তো একটা লোকাল ট্রেন অনেকক্ষণ পর আসে, তখন নাকি প্রায় 7টা বেজে যায় এই ট্রেনটা স্টেশনে ঢুকতে এবং উনি প্রায় অনেক স্লো ট্রেনটা চলতেছিল, প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা পর গিয়ে উনি গৌরীপুরের অনেক আগে গিয়ে ট্রেনটা মানে ট্রেনের ওইখানে মানে ট্রেনটা থেমে যায়, মানে ওইখানে উনি তখন স্টেশনে পৌঁছায়নি গৌরীপুরে। তো যখন ট্রেনটা থেমে যায় গৌরীপুরের বেশ আগেই ছিল। তো নজরুল ভাই ভাবতে এত রাত হয়ে গেল, এখন গ্রামের রাত, তখন দেখা যায় প্রায় 9টা বা 9:30 এরকম হবে। তো
তো উনি ভাবতেছি স্টেশন থেকে একটু ঘোরাঘুরি বৃষ্টি ছিল, ভাবতেছিলেন কয়েকজন নেমে দেখি আসলে ট্রেনটা থেমে গেল অনেকক্ষণ ধরে, আর যদি ট্রেন থেমেই থাকে কেন থামলো, এটা কৌতূহলবশত ওনারা প্রায় 8-10 জন এরকম ট্রেনের বগি থেকে নামে এবং দেখতে 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 না হাঁটতে হাঁটতে একটু ইঞ্জিনের কাছাকাছি যায়। তো ড্রাইভার উনিও নেমে গেছে, ট্রেনের ড্রাইভার, উনি বলতেছে যে সামনে মনে কোনো একটা লোক মারা গেছে, চলেন আমরা কয়েকজন মিলে যাই দেখি, হয়তো সুইসাইডাল কেস হবে, দেখি চলেন যাই। তো নজরুল ভাই উনি যায়, উনি গিয়ে দেখতেছে যে একটা লুঙ্গি পরা একটা লোক, এবং দেখে মনে হচ্ছিল যে মানে সে মাত্র বাজার থেকে আসছে এরকম। লোকটার মানে ডেড বডির পাশেই বাজারের ব্যাগ ছিল, আর লোকটা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, গোলগলা গেঞ্জি পরা ছিল, এবং ওনার হাত পা এমনভাবে মচড়ানো অবস্থায় ছিল, মানে হাতগুলা বা পাগুলা উল্টানো অবস্থায় এবং মচড়ানো অবস্থায় ছিল। নজরুল ভাই যেটা বলে যে দেখে মনে হচ্ছিল কি ওনাকে খুন করে ফেলছে। তো তখন ইঞ্জিনের মানে ইঞ্জিন তখন করাই ড্রাইভার সে বলতেছে যে দেখেন আমি ট্রেন এটা ছাড়তে পারবো না এখন, আমরা স্টেশনের কর্তৃপক্ষকে জানাই, ওনারা ডিসিশন দেখ লাশ সরাক, তারপর আমরা এখান থেকে নড়বো। তো ওই সেটা বলার পর নজরুল ভাবতেছে যে এখান থেকে ওনার বাড়িতে হেঁটে গেলে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। তো উনি হেঁটেই ভাবে যে আমি হেঁটে ওনা দিই, আর কখন কি ট্রেন সরবে বা ছাড়বে বা লাশ কখন সরবে এটা দেখা যাক। তো উনি এরকম একাই হাঁটা শুরু করেন। তো উনি নাকি যখন হাঁটা শুরু করবে, ওনার সাথে যে লোকগুলো ছিল ওনার তো চলেই গেছে। ঠিক 2 মিনিট মানে হাঁটার পর লাশটা থেকে, মানে লাশটা পিছিয়েই ছিল, তো ঠিক 2 মিনিট হাঁটার পরে উনি দেখতেছে যে একটা বিড়াল মরা অবস্থায় পড়ে আছে, এবং বিড়ালটাকে মনে হচ্ছে অনেক মানে বেধড়ক মার দিয়ে মারা হয়েছে, এবং তারপর এই বিড়ালটা মানে মারা গেছে হয়তো বা। তুমি একটা জিনিস দেখতেছে যে বিড়ালের যে মাথার অংশটার অর্ধেক এটা রেল লাইনের থেকে একটু সাইডে এসে পড়ে আছে, এবং নজরুলের পায়ের সামনে যখন এটা আসে একটু পায়ের সামনে আসতে একটু হঠাৎ করে দেখে আচমকা ভয় পেয়ে যায়। তো উনিটা ডান পা দিয়ে লাথি মেরে সরাই দেয়, এবং উনি একটু তাড়াহুড়া করে হেঁটে ওনার বাড়ির দিকে রওনা দিয়ে চলে যায়। তুমি যখন রাতে 11-11:30 দিকে ঘুমাতে যাবে, ওনার রুমটা ছিল একটু সাইডে, উনি এবং ওনার ভাই থাকতে একসাথে, এবং ওনার আব্বা মা থাকতে একটা রুমে, হাফ বিল্ডিং ছিল, মাঝে ছিল একটা উঠান, আর ওনাদের ওয়াশরুমটা ছিল বাইরেই, আর একটা ওয়াশরুম ছিল মনে হয় ভিতরের দিকে ছিল। তো নজরুল ভাই যখন ঘুমাচ্ছে, উনি আধা ঘন্টা ঘুমানোর পর দেখতেছে যে টিনের চালে, উনি যে রুমে থাকবে টিনের চালে প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছে, এবং উনি বুঝতে পারতেছে যে টিনের চালে মনে হয় দৌড়াদৌড়ি করলে যেরকম আওয়াজ হয় না এরকম। তেমন সময় হঠাৎ করে বিড়াল ঝগড়া করলে যেরকম একটা আওয়াজ করে না, ওই যে বাচ্চারা কান্না করে যেরকম একটা আওয়াজ করে, বিড়াল কিন্তু ঝগড়া করলে এরকম একটা আওয়াজ করে, সেরকম আওয়াজ হচ্ছিল অনেকবার। তো এরকম হওয়ার পর নজরুল ভাই ওনার ভাইকে ডাকতেছে যে একটু উঠ, চল বাইরে যাই, বাইরে গিয়ে ওই টিনের চালে মানে বিড়াল উঠছে, একটু সরাই দিই, খুব ঘুমাইতে পারতেছে না, খুব সমস্যা হচ্ছে। তো নজরুল ভাইয়ের ভাই বলতেছে যে না, কোনো আওয়াজ তো আমি পাই না। তখন নজরুল ভাই বলতেছে আওয়াজ পাস না কীভাবে, আমি তো আওয়াজ পাচ্ছি, চল বাইরে চল। তুমি ভাবে যে ওনার ভাই হয়তো ঘুমতে পড়বে না, এর জন্য হয়তো এরকম কথা বলতেছে। তো নজরুল ভাই এরকম প্রায় ঘন্টাখানেক নাকি উনি আওয়াজ পায়, এবং আওয়াজ পায় উনি ঘুমায় যায়। তো পরের দিন সকালে উনি ফজরের নামাজ পড়ে উনি ভাবতেছে যে পাশে পুকুরটা আছে, পুকুরে দু একটা ডুব দিয়ে আসবে, মানে গোসল করে আসবে, তারপর উনি অফিসে যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হবে আর কি। তুমি যখন এরকম গাদলার দিন ছিল, মানে বেশ বর্ষা বাদল বলেছিলাম বৃষ্টি আগে ছিল, তো সেদিনও ওই পরের দিন এরকম প্রায় এরকম মানে ওই পরের দিন প্রায় এরকম বৃষ্টির মধ্যে ছিল। নজরুল ভাই নাকি পুকুর পাড়ে যায়, তখন প্রায় 6টা বাজবে। উনি ওনার হাতের আংটিগুলা ঘাটের মধ্যে রেখে পুকুরে এরকম ডুব দিচ্ছিল। উনি গোসল শেষ করে এসে দেখুন আংটিগুলো নাই, কিন্তু বাকি যে কাপড় চোপড় আছে ওগুলো সব ঠিক ছিল। উনি অনেক খোঁজাখুঁজি করে পায় না। উনি একটা পর্যায়ভাবে হয়তো বা গোসল করতে গিয়ে মনে হয় ভুলে উনি আংটিগুলো হাত থেকে খুলে নাই, কিন্তু উনি যেটা বলে যে ওনার নাকি একটা জিনিস মনে ছিল যে আংটিগুলো উনি খুলে গেছিলাম, এটা অনেক স্পষ্ট মনে আছে। যাবো ওনার একটু মন খারাপ হয়, উনি পরে ভাবে যে ঠিক আছে দরকার নাই, হুজুরের কাছে আবার যাবো, গিয়ে এই পাথরগুলো নিয়ে আসবো। কারণ ওনার মধ্যে একটা আফসোস ছিল, এগুলো খুব দামি পাথর ছিল, আর বিশেষ করে একটা আংটিতে সূরা লেখা ছিল। যাই হোক, তো উনি যখন সেদিন অফিসে যায়, সেদিন নাকি অফিসে যাওয়ার পর থেকেই ওনার নাকি ডান পাটা খুব ব্যথা করা শুরু করে, মানে হাঁটুর উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত খুব ব্যথা করা শুরু করে। এখন যেরকম ব্যথা করতেছিল, উনি ভাবতেছিল যে অফিস শেষ, অর্ধেক মানে পুরো অফিস না করে এসে পড়বে, এবং একটা পর্যায়ে উনি যখন আর পারতেছিল না ব্যথায়, ওখানে লোকাল একজন ডাক্তার দেখায় শ্যামগঞ্জে, এবং ওই ডাক্তার বলে নর্মাল মেডিসিন দিয়ে বলে ঠিক হয়ে যাবে, নর্মাল, এত সিরিয়াস কিছু না, হয়তো আপনি ব্যথা পাইছেন। নজরুল ভাই সেদিন বাসায় আসার পর ওনার মাকে বলতেছে যে মা, আমি আজকে অফিস শেষ না করে আগে এসে পড়লাম, আমার প্রচণ্ড পা ব্যথা। তো ডাক্তার দেখেছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, তো ওনার মাও একটু মালিশ করে দিল পায়ে, দেখতেছে নজরুল ভাই যেমন ডান পাটা বেশ ফুলে যাচ্ছে। তো যাই হোক, এটা উনি
তো ওনার রুমে তারপরে সেদিন ঘুমাতে চলে যায়, মানে ওনার রুমের পরে আর বের হয় না। তো উনি রাতে যখন ঘুমাতে চলে যায় তখন উনি আবার ঘুমের মধ্যে এরকম বিড়ালের এরকম ওই লাফালাফির আওয়াজ করে পাচ্ছিল। আজকে ওনার ভাই করে ডাকতেছে, কিন্তু ওনার ভাই আজকে উঠে না। তো নজরুল ভাই ভাবে যে আমি আজকে উনি নিজেই যাবে, তো গিয়ে একটু দেখবে, মানে উপরে একটু ঢিলাঢিলি করলে হয়তো বিড়াল চলে যাবে, আসে উনি যায় বাইরে। তো উনি বাইরে গিয়ে প্রথমে ওনার ওয়াশরুমে যায়, বাইরে যে ওয়াশরুম ছিল ওখানে গিয়ে ওয়াশরুম থেকে যখন ব্যাক করবে উনি তখন আওয়াজ পাচ্ছিল। তো উনি কোনো একটা কারণে নিচে লাঠি খুঁজতেছিল যে লাঠি দিয়ে হয়তো টিনের চালের বাড়ি মারবে। তো হঠাৎ করে আম্মা বলতেছে যে নজরুল তুই তাড়াতাড়ি রুমে ঢুক। এটা বলতেই মানে নজরুল ভাই বলতেছে কি মা কি বললা, কিছু তো বুঝলাম না। এটা বলতেই দেখতেছে যে ইটের দলা অনেক, মানে ইট থাকে না গুঁড়া গুঁড়া ইট বা ইটের দলা যেরকম হয় এরকম ওনার গায়ে কি জানি উপর থেকে মারছে এবং নজরুল ভাইয়ের ঠিক কাঁধ বরাবর পড়ছে এবং উনি খুব প্রচণ্ড ব্যথা পেয়ে মানে বলছে ও মা গো ব্যথা পাইলাম উপরে নাকি উনি একবার উল্টায় পড়ছিল। তাড়াতাড়ি নজরুল ভাইয়ের আম্মা আব্বাকে ডেকে চিৎকার দৌড়া তাদেরকে উঠানে এসে নজরুল ভাইকে ঘরে নিয়ে যায় এবং ওইখানে উঠানে অনেকগুলো মাটির দলা পড়েছিল। নজরুল ভাইয়ের আম্মা রুমে গিয়ে বলতেছে আমি কি জানি দেখলাম যে তুই যখন লাঠি খুঁজতেছিলি, আমি তো বাথরুমে যাওয়ার জন্য উঠছিলাম, আমি দেখলাম যে তুই যখন লাঠি খুঁজতেছিলি উপর থেকে কোনো একটা কালো একটা ছায়ার মতো হবে তোর কি জানি একটা ঢিল মারতেছিল, এই জন্য আমি তোকে যেতে বলছি, মনে হয় খারাপ কিছু হইতে পারে, এত রাতে তোর বাইরে ঠিক হয় নাই। তো আমি আগেই বলছিলাম যে নজরুল ভাই কিন্তু ওই যে কেউ আংটি হুজুরের আংটি দেওয়া বা কোনো কিছু বলে খুব বিশ্বাস করতো। তো উনি নজরুল ভাই ভাবতেছে হয়তো ওনার হাতে আংটিগুলো নাই, হয়তো খারাপ কিছু ওনাকে দেখছে বা নয় খারাপ কিছু নজরে উনি পড়ছে। তো যাক উনি ওনার আম্মাকে বলতেছে আম্মা আমার পাটাও ব্যথা করতেছে, আবার খারাপ কিছু একটা মনে হয় কি ঢিল মারলো, এক কাজ করি আমার আংটিগুলো তো আমি পাইতেছি না আজকে সকাল থেকে, আমি দরকার হলে কালকে হুজুরের কাছে যাই আমার আংটিগুলো আবার বানিয়ে দিয়ে আসি, দেখি কি করা যায়। তো যাক সে রাতের মতো নজরুল ভাই ঘুমায় যায়। পরের দিন সকালে উঠে নজরুল ভাইয়ের পায়ের এমন বাজে অবস্থা, মানে এতটা ব্যথা এবং এতটা ফুলছে যে উনি সেদিন অফিসে যেতে পারে না। তো ওনাকে নাকি একটা লাঠি দিয়েছে, লাঠি ভর দিয়ে উনি চলাচল করতে, মানে সেদিন চলাচল করছে। তো সেদিন এশার ওয়াক্তে উনি নামাজে বসেই নামাজ পড়ে। তো নামাজ পড়ার পরে উনি কোনো একটা কারণে হয়তো একটু উঠানের দিকে যাবে। তো উঠানের দিকে যখন উনি যাবে কোনো একটা কারণে লাঠি ভরতে যাচ্ছিল, তো উনি একটা ভয়েস মানে চিকন ভয়েস ওনাকে ডাকতেছে, বলতেছে যে নজরুল একটু এদিকে একটু দেখা যা। তো ওনার একটু মানে উনি মানে এই ভয়েসটা অনেক পরিচিত লাগে, উনি মনে করছে যে পাশের বাড়িতে মনে কোনো বন্ধু আছে তো ডাকতেছে। তো নজরুল ভাই বলতেছে কে, দেলোয়ার। তো দেলোয়ার ছিল পাশের বাসার বন্ধুর নাম আর কি। তো ওই ভয়েসটা বলছে হ্যাঁ 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 আয় 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 এটা বলতেছে। এটা বলার পর নাকি নজরুল ভাই একটু হালকা ছায়া, মানে ওনার উঠান থেকে একটু সাইডে একটু আলো কম, এখানে যেতেই উনি নাকি ওনার কোনো সেন্স নাকি তখন কাজ করতেছিল। উনি দেখতেছে যে ওনার পা বরাবর 2-3 জন একসাথে মনে হচ্ছে যে লাথি মারতেছে। এবং আজকে ওনার মা দেখে চিৎকার করে বলতেছে যে নজরুলকে মানে তাড়াতাড়ি নিয়ে আসো ঘরে। এটা বলতেই নাকি ওনার ভাই ওনার মাকে তাড়াতাড়ি মানে ওই উঠানে যে লাইটগুলো আছে বাকি লাইটগুলো জ্বালাই দিয়ে তাড়াতাড়ি ওনাকে উঠানে নিয়ে আসতেছে এবং দেখতে নজরুল ভাই খুব চিৎকার করতেছিল ব্যথা, মা আমার পাটা শেষ করে দিল। তখন ওনার মা বলতেছে যে বাবা আমি আজকেও দেখলাম সেই কালো ছায়ার মতো কিছু একটা 2-3 জন এরকম তোকে মানে ধরে রাখছে, কিন্তু কে এটা কে বলতে পারবো না। নজরুল ভাই দেখতেছে ওনার পাটা লাল, ডান দিকের পাটা বেশ লাল হয়ে আছে এবং ফুলে আছে এবং মনে হচ্ছে যে উনি যেটা বলতেছিল যে সুই ফুটেলে মানে এখন রক্ত বেরোবে এরকম, মানে এরকম টকটকা লাল হয়েছিল পাটা এবং প্রচণ্ড ফুলে গেছে। তো ওনার আম্মা বলতেছে যে এক কাজ কর সকালে ডাক্তার কাছে যাই দেখি কী সমস্যা, আর বাইরেটা কী ঘটলো কিছু তো বুঝলাম না। নজরুল ভাই বলে যে না আমি ডাক্তার কাছে যাবো না, আমি সেই হুজুরকে হুজুরকে ডাকার ব্যবস্থা করো কালকে। সেই হুজুরকে ডাকা হয়, হুজুরকে পুরোটা ঘটনা নজরুল ভাই বলে যে দেখেন আমি এরকম পা ব্যথা ফিল করতেছি, আমার এরকম বলে যে উপর থেকে এরকম মাটি ঢিল মারছে আমাকে, সেদিনও গতকাল এরকম এই কাজটা করছে যে উঠানে এরকম পা কি জানি মারলো। তো হুজুর বলতেছে যে এক কাজ করি আমি আগে আপনাকে কিছু জিনিস দিব, এটা আপনি একটু দেখেন এবং আপনাকে জানাবেন কি হয়, তারপর আমি এটার পরে কী করা যায় আপনাকে জানাবো। তখন সেই হুজুর যেটা কলেজে উনি কয়েকটা আরবি আয়াত লিখে দেয় এবং নজরুল ভাইকে বলে যে আপনি এই আয়াতটা 101 বার পড়বেন আজকে রাতে ঘুমানোর আগে, এবং ছোটো আয়াত দিয়ে দেয় 101 বার পড়বেন এবং আপনি স্বপ্নে কিছু দেখেন নাকি জানাবেন এবং কি দেখেন আমাকে একটু বলবেন। তো আমি এরকম কালকে আসবো, আসার পর আপনার দেখা যাক কী করা যায়। তো নজরুল ভাই উনি এরকম আয়াত পরে ঘুম দেয় এবং উনি স্বপ্ন নাকি দেখে, একটা বাজে স্বপ্ন দেখে। উনি দেখে যে ওনার মানে কয়েকজন লোক ওনার দিকে আসছে এবং ওনার ডান পাটা কিছু একটা দিকে কেটে নিয়ে যাবে এরকম ওনার কাছে এরকম পাটা চাচ্ছিল বারবার যে তোর পাটা দিয়ে দে, এবং পা কাটার জন্য এরকম একটা নিয়ে আসছিল, বটি বা ধারালো কিছু নিয়ে আসছিল যে পাটা কাটে ফেলবে ডান পাটা।
নজরুল ভাই নাকি তখন চেহারাগুলো স্পষ্ট কিছু দেখতে পারতেছিল না এবং মনে ফিল করতেছে যেগুলো কালো ছায়া, মানে কালো এবং কোনো চেহারা দেখা যায় না। এরা কয়েকজন ছিল একসাথে। তখন পরের দিন হুজুরকে জানানো হয়। হুজুর বলে নজরুল ভাইকে যে দেখেন, আপনি যে স্বপ্নটা দেখছেন তার মানে আপনাকে উপর কোনো বদ জিন আসর করছে। তো আজকে আমি সন্ধ্যার পরে এরকম আপনি যে রুমে থাকেন সেই রুমে আমি এই বদ জিনকে হাজির করব। তো আপনি আপনার আব্বা আমা আপনার ভাই থাকেন, আর বাইরে কাউকে কোনো খবর দেবেন না, কোনো ভয় পাওয়ার কিছু নাই, কোনো সমস্যা হবে না। তো সেই হুজুর সেদিন ওনার যে সাগরেদ ছিল সেই সাগরেদকে নিয়ে আসে। তো আসার পরে এরকম জিনকে যখন ডাকবে, অনেকবার নাকি জিনকে ডাকা হচ্ছিল এবং বিভিন্ন বাটি চালান বা যেটা চালান দিয়ে জিনকে আনা হচ্ছিল, কিন্তু জিন আসতেছিল না ঘরের মধ্যে। তো নজরুল ভাই যখন এরকম আসতেছে না, তখন হুজুর বলতেছে যে রুমে কিছু একটা সমস্যা আছে বা কিছু একটা আছে সম্ভবত, যেন ওই জিনটা আসতেছে না। তখন হুজুর বলে ওঠে যে আপনার রুমে কি কোনো কোরআন শরীফ বা কোনো আরবি লেখা আছে? তখন নজরুল ভাই বলে যে হ্যাঁ, আমার একটা কোরআন শরীফ আছে। তখন সে হুজুর বলতেছে দেখেন, কোরআন শরীফ তো পবিত্র জিনিস, আর এই জিনটা তো বদ জিন, আর সেটা মুসলিম জিন না, এটা ও কোনো ধর্মে বিশ্বাস করে না, এবার খুব খারাপ জিন। তো এই জিনটা এই কোরআন শরীফ থাকার কারণে আসতে পারতেছে না, আপনি এই কোরআন শরীফটা সরাই ফেলেন, দেখবেন জিনটা আসবে, আর ভয় পাওয়ার কিছু নাই। তো সেই সাগরেদকে সেই হুজুর বলেছে যে তোমার উপরে আসার পর জিনটা আসবে, তুমিও ওইটা সতর্ক থেকো। যাই হোক, এরকম কোরআন শরীফ সরাই ফেলে এবং জিনটাকে এরকম হাজির করা হয় এবং সোনার সাগরেদের উপর জিনটা ভর করে। তো সেই জিন বলতেছে মানে আমি ওটা মেরে আসার পরে বলতেছে আমি ওর পাকাইটা ফেলবো। তো নজরুল ভাই যখন এটা শুনতেছিল তখন সে হুজুর বলতেছে যে কেন পা কাটবি, কেন কী করছে ও? তো সেই জিনকে অনেক বলার পর জিন বলে আমি বলবো না, আমি ওর পা কাটা ফেলবো, এটাই আমার লাগবে, ওর পা আমার লাগবে। তখন সেই জিনটা বলতেছিল নজরুল ভাইকে মানে তুই তোর পা দে, যদি পাটা দিয়ে আমি পাটা কাটা নিয়ে জায়গা, তোর আর কোনো ক্ষতি করবো না। তো এরকম যখন বারবার বলতেছিল তখন সেই হুজুর নাকি জিনকে খুব জোরে একটা ধমক দিয়ে বলতেছে যে তোরে কিন্তু আমি মিনিটেই শেষ করে ফেলতে পারি, তুই সত্যি সত্যি বল তুই কেন এই লোকটার পিছিয়ে লাগছিস। তখন সেই জিন বলতেছে যে আমরা এরকম 5-6 জন জিন আছি ওই রেল লাইনের এখানে আমাদের থাকার স্থান। তো এরকম সেই রাতে, বৃষ্টির রাতে একটা লোক, বাজারের একটা লোক, উনি মানে বলতেছে ওইখানে স্থানীয় এক লোক বাজার করে ফিরতেছিল, ওর হাতে মাছের পোটলা ছিল। তা আমাদেরই একটা জিন গেছিল ওই মাছটা নেওয়ার জন্য, ওই লোকটা দেয় নাই, ওনাকে খুব ধস্তাধস্তি হয়েছে এবং সেই লোকটা আমাদের একটা জিনকে এমন বেধড়ক মাইট দিয়েছে লাঠি দিয়ে, এবং একটা পর্যায়ে ওর ধারালো কিছু একটা দিয়ে আমাদের একটা জিনের মাথার মধ্যে আঘাত করে এবং সেই জিনটা সেই মুহূর্তে ওই ট্রেন এসে পড়ে। তো ট্রেন আসার কিছুক্ষণ আগে ওই জিনটা বিড়ালের রূপ নিয়ে এখানে লাশ পড়ে থাকে এবং যেই লোকটা ওই জিনটাকে মারছিল আমাদের আরেক ভাই, ওই জিনই বলতেছে যে আমাদের আরেক ভাই গিয়ে ওই লোকটার একবার হাতটা মস্কায় দিয়ে আসছে, মেরা ফেলছে ওটারে। তার এই নজরুল সেই জিনের, আমাদের যে জিনটা মারা গেছে বিড়ালের রূপ নিয়ে, সেই বিড়ালের মাথায় লাথি মারছিল, এটা আমাদের জিনের ওই ভাই বলে যে জিনের মাথা ছিল সেই জিনের মাথায় আঘাত করছে, এটা আমরা সহ্য করতে পারি নাই। তো এখন সে হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো তোরা আর কি সমস্যা করছিস, এর জন্য আমরা চাইছিলাম তোরা শেষ করতে, ওরা বিভিন্ন রূপে আমরা ঘরে আসতে চাইছিলাম, কিন্তু ওনার ঘরে আসতে পারিনি, ওনার ঘরে কোরআন শরীফ ছিল আর ওনার আংটি যে 3টা ছিল এই আংটিগুলো আমরা সরাই ফেলছি, আমাদেরই একটা জিন আছে ওই আংটি সরাই ফেলছে, আমরা চাইতেছিলাম যে ওকে যাতে ক্ষতি করতে পারি, কারণ আংটি থাকলে ক্ষতি করতে পারতাম না। এই যে আমরা 2বার চেষ্টা করছিলাম, ওর বাসায় আমাদের অন্যান্য জিন আছে ওরা খুব ডিস্টার্ব করতো সবসময়, টিনের চালে 2-3 দিন ডিস্টার্ব করছে, ওরা বাইর করতে চাইছিলাম, তো 2 দিন তো আমরা ধরে ফেলছিলাম, কিন্তু ওনার আম্মার জন্য আমরা পারি না, আর আমরা তো আলোতে থাকতে পারি না, ওনার আম্মা সেদিন আলোর ব্যবস্থা উঠানে আলো জ্বালাইছিল যেন চলে গেছি, আর পারি নাই। তখন সেই জিন আবার বলতেছে না ওর পা আমরা কাটবো, পা নিয়ে যাবো, পা নিয়ে আমরা পা ছাড়া আমরা হাতে নড়তে পারবো না। তখন অনেক বলার পরে হুজুর অনেক বলতে যখন অনেক ঝাড়ি দিতেছিল এবং বলতেছিল যে দেখ তোকে জিনকে বলতেছে তোদেরকে আমি শেষ করে ফেলতে পারি এবং বোতলে আটকায় ফেলতে পারি, তখন তোরা কি করবি। তো অনেক বলার পর জিন বলতেছে ঠিক আছে আমি অন্যান্য জিনের সাথে কথা বলে ওরা কি চায় আগে দেখি, ওরা কি চায় বলে। তখন ওই অন্যান্য জিনের সাথে নাকি জিনটা কথা বলে এবং সেই জিন বলে যে ঠিক আছে আমাদের একটা ভোগ দিতে হবে, আর ভোগের নিয়মটা হচ্ছে যে এক দামে একটা গরু কিনতে হবে এবং গরুটা ষাঁড় গরু এবং বড় হইতে হবে, এবং সেই গরুর যে মাংস আছে এটা আপনারা বিলায় দেন কাউকে, আমাদের দেখার বিষয় না, কিন্তু যে গরুর যে হাড়গুলো আছে প্রতিটা হাড় আমাদের লাগবে, কোনো হাড় ফালাইতে পারবেন না, এবং সেই হাড়টা আমাদের বাড়ি সেখানে দিয়ে আসতে হবে, দিয়ে আসার ব্যবস্থা করেন। তখন ওই হুজুর বলে যে এর বাইরে কী করতে পারবে, এটা এটাই করতে হবে না অন্য কিছু করতে হবে, কেন এটাই করেন, এটা করলে আমাদের নজরুল সাহেবের ছেড়ে দেবো, আরও কোনো ক্ষতি করবো না। তখন সেই হুজুর নজরুল সাহেবকে বলে, নজরুল সাহেব বলে যে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি, এবং সেই জিন একটা নির্দিষ্ট সময় দেয়, তো দেওয়ার পরে সেই নজরুল সাহেব ওই হুজুরের কাছে যায় এবং
ওই গরুটা নাকি খুব নিখুঁত করে ওনারা নাকি এরকম মাংসগুলো ছাঁটাই করে যে হাড়গুলো থাকে এগুলো সম্পূর্ণ সব হাড় এরকম নির্দিষ্ট একটি স্থানে নাকি কোনো একটা নামাজের পর পর এসা বা কি মাগরিবভাবে মানে এরকম অন্ধকার সময় এরকম একটা নামাজের পর বাড়িতে এখানে দিয়ে আসে এবং সেই দিন নাকি নজরুল সাহেব সেই হুজুরের সাথে তোমরা তিনজন মিলে গেছে এবং সেই জিনকেও ওইখানে ডাকা হয় এবং বলে যাচ্ছে এই জিনে তোদের খাবার এবং তোরা কথা দেয় নজরুল সাহেবের কোনো ক্ষতি করবি না। তখন তারা বলে যে হ্যাঁ আমরা কোনো ক্ষতি করবো না, আর ওর যে পায়ের সমস্যা ওটা ওর ভালো হয়ে যাবে, একটু ওরে সাবধানে থাকতে বলবে নেই। তো সেই হুজুর বলে যে সাবধানে থাকবে মানে তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না, শেষ, এটা বলে গেলাম, আর যদি করস তাহলে তোকে আমরা বোতলবন্দি করবো। তো তারপর নাকি এরকম তো ওই নজরুল সাহেব এসে পড়ে এবং ওনাকে ওই হুজুর কিছুদিন চিকিৎসা করে এবং ওনাকে আংটি আবার দিয়ে দেয়। আংটি ওই যে আংটিগুলাকে ব্যবহার করতো ওই আংটিগুলা সেই জিনদের কাছ থেকে নাকি উনি এইভাবে ম্যানেজ করে এবার দিয়ে দেয়। নজরুল সাহেব নাকি তারপর আস্তে আস্তে উনি প্রায় মাসখানেকের মধ্যে সুস্থ হয়ে যান, পায়ের কোনো সমস্যা থাকে না। তো এটাই আর কি ঘটনা ছিল যেটা শেয়ার করে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল থেকে সাকিব ভাইয়া। তিনার ছোটো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সো সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে সরাসরি শেয়ার করতে যাচ্ছি। সো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন সে আর কি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো। তো এই হেফজ বিভাগে পড়তো যখন সে মাদ্রাসায় ওদের ছাত্র সংখ্যা ছিল মোটামুটি 200 জনের মতো। সো মাদ্রাসাটা মোটামুটি অনেকটা বড়। সো সে সময় ওইখানে বোর্ডিং খাইতো এবং কেউ কেউ লজিং খাইতো আর কি। সো ওই সাকিবের ভাইয়া যে ছোটো ভাই রাব্বি তার নাম, সে আর কি ওই লজিং খাইতো একজনের বাসায়। সো তিনি আর কি যে বাসায় লজিং খাইতো কয়েক মাস ওই বাসায় খাওয়ার পর আর কি পরবর্তীতে তাকে আরেকটা বাসায় দেওয়া হয়। সে এই বাসাটা যাইতে আর কি ওর মোটামুটি সময় লাগে 10-15 মিনিট দিনের বেলা বা যখনই যাক না কেন হেঁটে গেলে। সো সে একদিন হঠাৎ করে মানে রাত্রিকালীন সময় সে ভাত নিতে যাবে। সো যখন ভাত নিতে যাবে তখন হঠাৎ করে সে মানে সেদিন মোটামুটি 2-1 করে যায় সাথে। সো সেদিন একাই গেছে আর কি ভাত নিতে, একটা হাতে টর্চ লাইট নিয়ে সে আর কি ভাত নিতে গেছে। সো তখন টিফিন বাটি নিয়ে যাচ্ছে, মানে যাওয়ার পথে একটা বড় কবরস্থান আছে সেখানে, সেই কবরস্থানটা আর কি পেরিয়ে এই তার লজিং বাড়ি যাইতে হয়। সো যখন ওই লজিং বাড়ি যাইতে কবরস্থানটা পার হওয়া লাগে, তো সে আবার কবরস্থানটা দেখে কবরস্থানের পাশে সালাম বা সূরা পরে আর কি যাইতো। সেদিন রাত্রিকালীন সময় রাতটা একদম অদ্ভুত তার লাগতেছিল এবং শুনশান, মানে আশেপাশে কেউ নাই এরকম যখন লাগতেছে সে ভাবতেছিল যে হয়তো বা কেউ আশেপাশে আজকে বাতাস মানে আকাশটা নিস্তব্ধ, কেউ হয়তো আশেপাশে নাই। তো এই জন্য আবার ও একা মানে ভয় করে যাচ্ছে। তো যখন ভয় করে যাচ্ছে আশেপাশে কেউ নাই, যখন ওই বাসা গেছে ভাত নিতে গেছে, ভাত নিয়ে আর কি ও সেদিন আবার গরুর মাংস দিয়ে ওকে ভাত দেওয়া হয়েছে, সেদিন ও ভাত নিয়ে রওনা দিছে বাসা মানে মাদ্রাসার দিকে। সো আবার ওই কবরস্থানের পাশে এসে সে একটা হালকা বাতাস অনুভব করতেছে, মানে নিস্তব্ধতা, তার একটু ভয় লাগছে। তো সেদিন আবার সে সাথে যখন ভয় লাগছে সে সাথে দৌড় দিয়ে মাদ্রাসার দিকে মানে প্রচণ্ড পরিমাণে দৌড়ে মাদ্রাসার দিকে গেছে, যেহেতু তাকে ভয় লাগছে। সো ওইভাবে সেদিনের দিনটা যাওয়ার পর সে কয়েকদিন পর মানে ওইভাবে যখন ভাত নিতে যায়, পরবর্তীতে সে আর কি কোনো মাদ্রাসার ছাত্রকে সাথে নিয়ে যাইতো। সো একদিন আবার হঠাৎ করে সে মানে রমজান মাস চলে আসছে, এই রমজান মাসে সে একটা মানে ভাত নিতে যাবে সিয়েরির টাইমে। তো দিনের বেলা তো সবসময় ভাত নিতে যাই। তো এই যখন সেদিন রাত চিয়েরির সময় আর কি ভাত নিতে গেছে। তো ভাত নিতে যে ওর আর কি সেদিন যখন যাচ্ছে সেই সময়টা ওই যে প্রথম যে একদিন তার নিস্তব্ধতা একটা অনুভব হচ্ছিল, সেদিনও আবার ওই একই অনুভূতি হচ্ছে হঠাৎ করে।
সে এরকম অনুভূতি হওয়ার কারণে সে আবার কবরস্থানটার পাশে যেয়ে একটু জোরে জোরে যাচ্ছে। সে যখন ভাত নিতে গেছে, নিয়ে আবার ভাত নিয়ে একটু পরে চলে আসছে। আসার পর এই কবরস্থানের পাশে একটা কান্নার আওয়াজ মানে শোনা যাচ্ছে। তো যখন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, সে ভাবছিল যে হয়তো কেউ এখানে মানে বসে কান্না করতেছে, কারো বাবা মা বা এরকম কেউ। সে আবার কি করছে, ওই কান্নার আওয়াজটাকে, যে দিক দিয়ে কান্নার আওয়াজটা আসতেছে সেই দিক দিয়ে সে আবার রওনা দিছে। রওনা দিয়ে দেখে যে যত দূর যাচ্ছে কবরস্থানের কান্নার আওয়াজটা আরও দূরে চলে যাচ্ছে। তো মোটামুটি সে মাঝখানে চলে গেছে। তো মাঝখানে যাওয়ার পর সে কবরস্থানের পাশে দেখতে পেল যে একটা ভাঙ্গা কবর। এই কবরের পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট মুখটাও স্পষ্ট দেখা যাচ্ছে না। সে আবার সাথে সাথে লাইটটা যখন মারছে, তখন দেখে যে একটা মানুষের মতোই একটা লোক, অস্বাভাবিক লম্বা, মোটামুটি 9 ফিট লম্বা হবে এরকম একটা লোক। তার মুখটা দেখতে এতটা পরিমাণে বাজেভাবে পচে গেছে যা বলার বাইরে। যদি একটা মানুষ, সাধারণ মানুষ এরকম করে দেখে, সে যে বেঁচে থাকার মতো অবস্থা যা বলার বাইরে। মানে সে যে কতটা ভাগ্যে ওইখান থেকে সেদিন বেঁচে ফিরছে তা আল্লাহ পাকেই ভালো জানে। তো যখন ওইভাবে ওইখান থেকে ওই রকম দেখে, সে এতটা পরিমাণে জোরে টিফিন বাটি নিয়ে দৌড় দিচ্ছে লাইট নিয়ে। মানে ওইখান থেকে আসতে সে 2 মিনিটে মাদ্রাসা চলে আসছে। আসার পর সে হুজুরকে বলে যে এরকম এরকম বিষয়, সে মাদ্রাসা এরকম বিষয়গুলো জানানোর পর পরের দিন তার শরীরে এতটা পরিমাণের ভর উঠছে, মানে তাকে 2-3 জন মানে আটকাতেই পারতেছে না। মানে সে মাদ্রাসা থেকে বেরিয়ে মানে হাসতেছে, কান্না করতেছে, এবং সে মাদ্রাসা থেকে বেরিয়ে যে দিক পাচ্ছে ওই দিক দিয়ে দৌড় দিচ্ছে। পরবর্তীতে তা একবার দৌড় দিছে মাঠের দিকে, পরে ওকে কয়েকজন ছাত্র মিলে যে ধরে নিয়ে আসছে। তো যখন ধরে নিয়ে আসলো, আসার পর তার সূরা পড়লো হুজুর, পড়ার পর তাকে একটু শান্ত করছে। তো শান্ত করার পর ওর বাবা মাকে খবর দেওয়া হয় সাকিব ভাই। তো সাকিব ভাইয়ের বাবা মা যখন আসার পরে তাকে বলা হয় তিনাকে যে এরকম এরকম বিষয়, সে বা লজিং নিয়ে ভাত নিতে যেয়ে এরকম এরকম হয়েছে। সো আপনারা একে হয়তো বাসায় নিয়ে যে একটু ভালো কবিরাজ দেখালে ভালো হয়। তো যখন এরকম করে বলে হুজুর, তখন তাকে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসা হয় সব কিছু নিয়ে। সো মাদ্রাসা থেকে বাসায় যখন আসার পর তার অবস্থাটা খুবই খারাপ। হুজুর বলে যে আপনি যত তাড়াতাড়ি পারেন একে ভালো কবিরাজের কাছে নিয়ে যায়। সো মাদ্রাসা থেকে আনার পরের দিন আবার রাত্রিকালীন সময় তার এইরকম অবস্থা শুরু হয়ে গেছে। মানে সে কান্না করতেছে, আবার হঠাৎ করে হাসতেছে। তো এরকম বিষয়টা দেখে তার বাবা আমাদের অনেকটা ভয় পেয়ে গেছে। এই সাকিব ভাই আবার রুম থেকে ঝাঁপে দৌড় দিয়ে এসে দেখে যে এরকম। তো পরের দিন কোনোভাবে সেদিন আর কি, পরে ইমাম সাহেব ছিল বাসায়। সো ওই বাসা থেকে ইমাম সাহেবকে ডেকে আনে, ওকে একটু থামানোর পর পরের দিন আবার কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলে যে এত একটা খারাপ জিনের কবলে পড়ে গেছে। যে এই জিনটা যে এতটা পরিমাণে মানে খারাপ যা বলার বাইরে, এই জিনটা এর শরীরে একদম মানে ঢুকে গেছে। এই জিনটাকে সরাতে গেলে আপনার অনেকক্ষণ, মানে আমি তো সরাতে পারবো না, কারণ এই জিনটা এর আগে আরও কয়েকজন কবিরাজ একে বন্দি করতে চাইছে কিন্তু পারে নাই, আমি যেটা দেখতে পেলাম আর কি। সো সে জিনটার বিষয়ে খবর নেওয়ার পরে জানতে পারে যে এই জিনটা এতটা পরিমাণের ভয়ঙ্কর একটা খারাপ জিন, এ যাবত কয়েকটা ছেলেকে মাদ্রাসা পড়ার থেকে বিরত রাখছে। মানে একটা খারাপ জিন, শয়তান। সো আপনাদের ছেলেকে এ আর কি আক্রমণ করছে, মানে ওই রকম আক্রমণ এখনও করতে পারে না, বাট কিন্তু এর শরীরে ভর ফেলছে। তো এরকম কথা শোনার পর এই সাকিব ভাইয়ের বাবা মা বলে যে আপনি একে একটু কন্ট্রোলে আনার জন্য একটা ব্যবস্থা করেন। সো সেদিন একটা তাবিজ দেওয়া হয়। দেওয়ার পর সে 2 দিন মানে কোনো আর এরকম সমস্যা হয় নাই। সো পরবর্তীতে 2-3 দিন পর মঙ্গলবার দিনটা সেদিন হবে। সেই দিনে ওই কবিরাজ আর কি আরও 2টা কবিরাজ নিয়ে আসছে। আসার পর তেনার সাথে আরও একটা লোক আসছিল। তিনাদের জিনের সাথে এই জিনটাকে হাজির করাইছে। এই খারাপ জিনটাকে হাজির করার পর জিনটাকে জিজ্ঞেস করতেছে, তুই যে এরকম মাদ্রাসার ছাত্রদেরকে এরকম করে হ্যারাসমেন্ট করতেছিস, তোর লাভটা কী?
সে এরকম করে বলার জবাব দেয় যে ও আমাদেরকে ডিস্টার্ব করছে, মানে ও শয়তানি, মানে শয়তান জিন, যেহেতু মানে মিথ্যা কথা বলতেছে। যখন এরকম মিথ্যা কথা বলতেছে তখন তো কবিরাজ বুঝে গেছে। তো সরাসরি কবিরাজ বলে যে তুই যদি এই শরীর থেকে সারিস এবং এই এলাকার সারে যদি না যাস তাহলে তোকে আমরা বন্দি করবো এবং তোকে ধ্বংস করে ফেলবো, মেরে ফেলবো। তো এই কথাটা শোনার পর এই জিনটা বলে যে আপনি আমার কিছুই করতে পারবেন না। তো যখন কবিরাজকে এরকম করে আবার আরও ভয় দেখায় যে আপনাকে আমি মেরে দেবো, কবিরাজ তো খেপে গেছে যে তোর এত বড় সাহস, তুই আমাকে মেরে ফেলার হুমকি দেস। তো পরবর্তীতে কবিরাজ বলে যে আচ্ছা তোর যাওয়া লাগবে না, আমি তোকে দেখ কী করতেছি। মানে এরকম করে বলার পরও কবিরাজকে ঠেট দিতেই আছে ও। যখন ঠেট দিতেছে তখন আর কবিরাজ তার কাজ শুরু করার পর কিছুক্ষণ পর একটা বোতল নিয়ে আসে। এই বোতলটা থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছিল কাপটা খোলার পর। আর কিছুটা ওই সাকিবের ভাইয়ের কপালে ধরছে, মানে চাপ দিয়ে ধরছে। ধরার পর হঠাৎ করে সাকিবের ভাই, ছোট ভাই, গাটা একদম এতটা পরিমাণে ঝাঁকি দিয়ে একটা ধোঁয়া বেরিয়ে আসে, বোতলে ঢুকছে যা বলার বাইরে। সাথে সাথে কাপটা মেরে দিছে। দেওয়ার পর সাকিবের ভাই 5-7 মিনিট পর আর কি জ্ঞান ফেরে। তো পরবর্তীতে কবিরাজ বলে যে একে জিন মুক্ত করা হয়েছে, আপনারা এখন শিওর যে এর আর কোনো ক্ষতি হবে না। তারপর একটা তাবিজ দিচ্ছে, কয়েক মাস ব্যবহার করুক, সমস্যা নেই। আর ওই মাদ্রাসাটা না পড়াইলে ভালো হয়। তো পরবর্তীতে তাকে ওই মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর অন্য মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় এবং বাড়ির পাশে সে বাসা থেকে খাওয়া দাওয়ার পর মাদ্রাসা যায়। এরকমই আর কি সে এরকম করে সে হাফেজ হয়, যেটা আর কি আমাকে বলে। সো এখন সে চাকরি করে, বাট এর পরবর্তীতে তার সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। সো এই যে জিনটাকে বন্দি করলো, এই জিনটাকে তারা নিয়ে যে একদম ধ্বংস করে ফেলছে, মেরে ফেলছে, মানে আগুন দিয়ে একদম ধ্বংস করে ফেলছে, যেটা আর কি বলছে কবিরাজ। সো এটাই ছিল ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই লিসেনাররা আপনার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, দেখা হবে আরও নতুন কোনো ঘটনা। যেটি আমাদের সাথে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে তৌফিক তার এক বন্ধু, নেপালি বন্ধু পবনের কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন এবং তিনি সেটি পাঠিয়েছেন আমাদের কাছে। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব পবনের সেই ঘটনায় এবং আপনাদেরকে শোনাবো নেপালের একটি ভয়ের ঘটনা। তৌফিক, পবন আর ইকবাল তিনজন হচ্ছে ইউনিভার্সিটি ফ্রেন্ড। তো তিনজন অনেকদিন একই ফ্যাকাল্টিতে পড়াশোনা করে এবং তারা গুড ফ্রেন্ডস, মানে ক্লোজ ফ্রেন্ডস তারা। আরও অনেক বন্ধু আছে তাদের ওই একই সাউথ এশিয়ান রিজনের এবং তাদের মধ্যে বেশ ক্লোজ ফ্রেন্ডশিপ, বাট এই তিনজন বেশি ক্লোজ ছিল। তো ওদের পরীক্ষার সময় আসে একটা, এবং সে পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে স্টাডি করার বেশ প্রয়োজন, কিন্তু স্টাডি ভালো মতো করতে পারতেছে না। বিশেষ করে এই তিনজনই স্টাডি ভালো করতে পারে না, কারণ তিনজনই যেখানে থাকে মানে আলাদা আলাদা থাকে, তিনটা গ্রুপে বা তিনটা মেসে থাকে তিনজন। তো ওইখানে দেখা যেত যে তাদের রুমমেটগুলো বেশ অন্যান্য কাজে ব্যস্ত থাকে, বাসার পড়ার পরিবেশটা বেশ ভালো না। তো ওরা তিনজন প্ল্যান করে তারা একসাথে এসে ইউনিভার্সিটির যে লাইব্রেরি ওখানে বসে স্টাডি করবে, গ্রুপ স্টাডি। তো ওরকম ঠিক করে আসে একদিন। তো যেদিন আসছে ওই দিন বেশ বৃষ্টি হচ্ছে। তো মোটামুটি তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আড্ডা হলো, তারপরে তারা পড়াশোনায় মন দিল। অনেকক্ষণ পড়াশোনা করার পর, স্টাডি করার পরে যখন তারা ওই কথা বলতেছে, থট শেয়ারিং করতেছে, তো তখন পবন বলল চলো আমরা বাইরে যেয়ে বসি, এখানে কেমন মানে বোরিং লাগতেছে, অনেকক্ষণ ধরে তো ভিতরে। তো বের হয়ে আসলো তিনজনই, বসে তারা যে জায়গাটায় বসছে ওই জায়গায় এরকম বেঞ্চি এবং সামনে খোলা, জায়গাটা একদম খোলা লন এবং দূরে গাছ দেখা যাচ্ছে, বেশ বৃষ্টি পড়তেছে, অন্যরকম একটা পরিবেশ কেমন জানি। তো এই সময় হঠাৎ করে একটা পাখি ডাকলো। পাখিটা একদম নাম না জানা পাখি, ওরা তিনজনই কেউ চেনে না। তো পবন কেমন জানি একটু চমকায় উঠে বলতেছে এই পাখিটা ভালো না, এই পাখি যখন ডাকে তখন এখানে খারাপ আত্মা থাকে আশেপাশে। তো শোনার পরে তৌফিক বলতেছে গেট আউট অফ হিয়ার, কি বল উল্টাপাল্টা কথা। ইকবালও হাসতেছে, ইকবাল বলে যে কি বলিস তুই এগুলা। তখন বলে যে না সত্যি কথা, আমি তোমাদের সত্যি বলতেছি, আসলেই আমাদের এখানটা প্রচলিত কথা। তখন বলছে যে তোমাদের এলাকায় আর কি কি প্রচলিত আছে। আমার ভাই ভয় পাইছিল একবার, বিক্রম, এবং সে আসলে এরকম দেখছে
এরকম মানে আত্মা, মানে আনস্যাটিসফাইড স্পিরিট বা এরকম ধরনের জিনিস, মানে বুড়ি আত্মা তাদের ভাষায় আর কি। তো দেখছে, তো সেটা কিন্তু খুবই ভয়ের ছিল। তোমরা তো হেসে উড়াইতেছ। তো তৌফিক আসলে নিজে জীবনে যেহেতু কিছু দেখে নাই, তো সুতরাং সে এই ব্যাপারে বলতে পারলো না। সে বললো যে অ্যাকচুয়ালি ইকবালও সেম কথা বলছে যে আমরা কিছু এক্সপিরিয়েন্স করি নাই, দেখি নাই, বাট আমরা যেহেতু সে বলতেছে যে আমরা যেহেতু মুসলমান বিশ্বাস করি জিন আছে, বাট তোমার এই বুড়ি আত্মা জিনিসটা হয়তো তোমাদের ওখানে বুড়ি আত্মা বলে। তখন বলছে না না, সে বলতেছে না না সত্যি আমার ভাই দেখছে। তখন ওই কথা শুনল এবং খুব আশ্চর্যজনকভাবে ওই পাখিটা কিন্তু 2 বার ডাকছে, আর কোনো ডাকে নাই। এবং পাখিটা কোত্থেকে ডাকলো তার ডিটেক্টও করতে পারে নাই, আর মানে ডিটেক্ট করা সম্ভব ছিল না, কারণ বৃষ্টি পড়তেছে আশেপাশে, মানে লনের মধ্যে বৃষ্টি জমতেছে, দূরে অনেকগুলো গাছ আছে, ওই গাছগাছালি, আর আরও দূরে কিন্তু তাদের ওখানে জঙ্গল আছে, মানে একটু উডস টাইপের আর কি, জঙ্গল ঠিক না উডস আর কি, ইউনিভার্সিটি এলাকার ওই বাউন্ডারির বাইরে ওখানে। তো সুতরাং ডিটেক্ট করার কোনো উপায় নেই, এত কাছ থেকে কোত্থেকে এই পাখিটা ডাকলো। আর এই পাখির ডাক তৌফিক কখনো শোনে নাই, বেশ উইয়ার্ড, যেটা নাকি একমাত্র আসলে ইসি চিনছে, পাবানি চিনছে আর কি। তো তখন তৌফিক আর ইকবাল খেয়াল করলো পাবানের চেহারাটা জানি কেমন একটু পেইল হয়ে গেছে, মনে হচ্ছে যে সে একটু ভয় পাচ্ছে। তো তাকে তখন ইকবাল বলল যে হেই টেল আস ইউর স্টোরি, ঘটনাটা শুনি কি অবস্থা। তো তখন পাবন বলতেছে যে নাও এখন বলবো, বলে যে হ্যাঁ তো তুই ঘটনাটা তুলছিস এখন বলবি না। তো তখন বলে আচ্ছা লেটস ওয়াক। উঠে তারা হাঁটা শুরু করলো করিডোর ধরে। তো করিডোরটা বেশ লম্বা ছিল, এই মাথা থেকে ওই মাথা, আবার ডান দিকে মোড় নিয়ে আবার চলে গেছেন। তারপরে ওইখানে হচ্ছে তাদের লাইব্রেরির যে এন্ট্রেন্স, আর পুরো লম্বা শেষ মাথা পর্যন্ত হচ্ছে এই করিডোর। এই মাথায় লাইট জ্বলতেছে, ওই মাথায় লাইট জ্বলছে, মাঝখানে কিন্তু অন্ধকার, এবং এই বৃষ্টির আসতেছে এখান থেকে, ছাট মাঝে মাঝে চলে আসতেছে এখানে। তো হাঁটতে হাঁটতে পাবন তখন বলতেছে যে ওকে, এই ঘটনাটা তোমার বলতেছি, এটা আমার ভাই বিক্রমের সাথে ঘটছে 3 বছর আগে। আমার নানা বাড়ি হচ্ছে ত্রিশুলা বাজার নামে একটা জায়গায়, এবং এই জায়গাটা আমাদের শহর থেকে দূরত্ব খুব বেশি না হলেও রাস্তা খারাপ হওয়ার কারণে, আর রাস্তা আসলে বেশ হ্যাজার্ডাস হওয়ার কারণে বেশ লম্বা সময় লাগে যেতে। তো যাই হোক, তো আমার ভাই বিক্রম ওই দিন আমাদের বাসায় টুকিটাকি মানে কাজকর্ম করে নানা বাড়ি থেকে যাওয়ার চিন্তা করছিল। তো দেখা গেছে যে ওর বেরোতে বেরোতে প্রায় বিকাল হয়ে যায়। তো বিকালবেলা সে বের হয়ে ওখানে যে লাস্টে লোকাল বাসে উঠে ওখানে যাওয়ার জন্য। তো লোকাল বাসে উঠছে, উঠে যেটা লোকাল বাসের নিয়ম তোমরা জানো যে সব জায়গাতেই আমাদের সাউথ এশিয়াতে লোকাল বাস কেমন হয়। তো ওইভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে লোকাল বাস ছাড়ছে। তো যাচ্ছে, বাস চলা শুরু হয়েছে, এবং এক সময় সেটা ওই রাস্তাতে ঢুকছে। ওই রাস্তা মানে খুবই মানে আসলে রাফ রাস্তা, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙা চোরা, কার্পেটিং নাই, আবার ঢুকে গেছে পাহাড়ি এলাকায়। তো ওই সব জায়গা খুব ডেঞ্জারাস। আর ওই সময় যখন বিক্রম রওনা দিয়েছিল, ওইটা ছিল তখন এই যে বৃষ্টির শুরুর সময় আমাদের এখানে, যখন বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টির সময় কিন্তু ওই রাস্তা আরেকটা ভয় আছে, ল্যান্ডস্লাইডের ভয়, ল্যান্ডস্লাইড করে। তো যাই হোক, বিভিন্ন রকমের রিস্ক আছে, কারণ রাতের বেলা এই পাহাড়ি রাস্তাগুলোতে শার্প টানের কারণে ভিজিবিলিটি অনেকটা কমে যায়, মানে অনেকটা দেখা যাচ্ছে একটা ডিলেমা তৈরি হয়ে যায় ড্রাইভারদের মধ্যে, যারা পাকা ড্রাইভার না তাদের সমস্যা হয়। হঠাৎ করে শার্প টার্ন নিয়ে ঘুরে গেছে রাস্তা এরকম, আর নিচে অনেক খাড়া নিচে নেমে গেছে, তো অনেক ডেঞ্জারাস ড্রাইভ করার জন্য। আর এছাড়াও যারা ওখানে এই রাতের বেলা লোকাল পিপল, যারা লোকালি ওখানে থাকে বা বিভিন্ন জায়গায় বাস থামে, তো লোকাল বাস, সেই সব জায়গায় মানুষজন ভয় পায় রাতের বেলা, কারণ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেকেই নাকি ভয় পায়, রাস্তাগুলো এরকম। এই কারণে লাইক গভীর রাতে এখানে আর লোকাল বাস চলে না। এখানে যেগুলো চলে ডিরেক্ট বাস সার্ভিস, সেগুলো আবার অনেক সময় নিয়ে যায় ওখানে। তো যাই হোক, বিক্রম তো রওনা দিছিল বিকালে, তখন পড়ন্ত বিকাল। তো ও যখন নাকি ওই রাস্তাতে ঢুকছে, চলতেছে ওই মানে রাফ রাস্তা, কিন্তু ওর কাছে ভালোই লাগতেছিল, কারণ ও জানলা দিয়ে দেখতেছে যে ওই পাশে সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের আলো এসে পড়ছে, অসাধারণ সৌন্দর্য লাগতেছে। তো বিক্রম এগুলো খুব এনজয় করতো, আর সে নানা বাড়ি মাঝে মাঝে কিন্তু যেত। তো সুতরাং বিক্রমের কাছে এগুলো নতুন কিছু না। ও নানা বাড়ি যেত, কারণ নানা তারে খুব আদর করতো। তো নানার এই আদরের কারণেই সে সবসময় নানা বাড়ি যেত। তো এরকম চলতেছে বিক্রমের বাস। তো চলতে চলতে এই রাস্তা আরও দুর্গম হওয়া শুরু করছে, এবং এই পাহাড়ি রাস্তায় ঢুকে গেছে বাস। তো তখন সূর্য ডুবে গেছে, বাসের হেডলাইট জ্বলতেছে, সামনে আলো পড়ছে, দেখা যায় যে যেখানে আলো পড়ে ডান পাশে ঝোপের মতো দেখা যায়। হঠাৎ করে শার্প টার্ন নেয় বাস। এরকম করে বাস চলতে চলতে একটা মোড়ে আসছে, তখন বৃষ্টি শুরু হলো। মোড়ে হঠাৎ করে চটচট করে বৃষ্টি পড়া শুরু হলো, মানে বড় মানে উইন্ডশিল্ডের উপর বৃষ্টি পড়ে নেমে যাচ্ছে বাসের। তো বিক্রম আবার খুব লাইক করতো এই জিনিসটা, মানে এই বৃষ্টি যখন বাসে পড়ে বিক্রম খুব শখ করে দেখতো আর কি, তার কাছে নাকি ভালো লাগতো। তো সামনে চলে আসে বাসের।
তো সামনে এসে দেখতেছে ওর কাছে খুব ভালো লাগতেছে, এরকম উইন্ডশিল্ড ঘচঘচ করে পানি ফেলতেছে, আর এরকম মোড় আসতেছে, ড্রাইভার স্টিয়ারিং ঘুরায় ফেলতেছে পুরা, আবার সোজা করতেছে, আবার ঘুরাইতেছে, আর পাহাড়ের এগুলা। তো মোটামুটি অনেকেই দেখলো যে একটু কথা বলা বলি করতেছে যে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে, সামনে হঠাৎ ল্যান্ডস্লাইডও হইতে পারে, হ্যাঁ সাবধান। ড্রাইভার আবার অনেকে সাউন্ডও দিতেছে যে আপনি একটু আস্তে চালান, এইভাবে চালান না। তো যাই হোক চলতেছে। তো একটা জায়গায় এসে বাসটা তখন একটু সোজা যাবে আর কি, সোজা রাস্তা। ওই সোজা রাস্তার মধ্যে এসে বাস কাশি দিল, মনে হলো যে একটা ঝাঁকি খেয়ে খেয়ে কয়েকটা কাশি দিয়ে বাসটা থেমে গেছে। তো সাথে সাথে কন্ডাক্টর ওখান থেকে দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়ে যে ড্রাইভার তো ব্রেক করে ধরছে, যে বাস আটকানোতে ব্যস্ত হয়ে গেছে। ওখানে বাসের যে কন্ডাক্টর ছিল তার সাথে আরও লোক ছিল হেল্পার, তো তারা বাস আটকানোতে ব্যস্ত হয়েছে। ড্রাইভার ব্রেক ট্রেক করছে, অনেকক্ষণ চেষ্টা করতেছে। তো বিক্রম দেখতেছিল পাশে বসে যে বাস স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে। তো এক সময় সরে আসলো, সে তাকে উঠাই দিল ওখান থেকে, সে উঠে এসে বাইরে নামলো, আরও অনেকজন মানুষ বাইরে নামছে। নেমে দেখা গেল যে ড্রাইভার কাজ করতেছে টুকিটাকি, কিন্তু বাস আর স্টার্ট হইতেছে না। এখন তাদের বাসটা কিন্তু এমনভাবে ছিল যে রাস্তার অনেকখানি জায়গা কভার করে। তো অনেকে রিকোয়েস্ট করলো বাসওয়ালারা এবং মানুষকে, যারা প্যাসেঞ্জার ছিল তাদের আর হেল্পার সবাই মিলে বাসটাকে ঠেলে ঠেলে একটু সাইডে নিয়ে আসলো। এখন পাহাড়ি রাস্তা, ওখানে ঠেলা কিন্তু খুব কঠিন, যতই ওই জায়গাটা সমান হোক তারপরও কিছুটা এরকম এলিভেশন আছে এরকম। যাই হোক, ওই ঠেলে ঠেলে বাসটাকে সাইডে এনে তারা পাথর টাথর চাক্কার নিচে দিয়ে কতগুলা দাঁড়া করাইছে এবং তারা করতেছে। তো পাশ দিয়ে মাঝে মাঝে দেখলো যে জিপ গাড়ি শাঁ করে চলে গেছে। তো তখন বিক্রম একবার ভাবতেছিল যে এরকম জিপ গাড়িগুলো কিন্তু মানুষকে নিয়ে সামনে নামায় দেয়, কারণ লেট হচ্ছে তো তার। এদিকে বৃষ্টি কিন্তু পড়তেছে, মানে হালকা বৃষ্টি, তখন খুব বেশি না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো সে চিন্তা করতেছিল যে সে জিপে উঠে পড়বে নাকি, কোন একটা জিপে, এরকম চিন্তা করতেছে। তো যখন সে মোটামুটি ডিসাইড করছে যে সে যে কোনো একটা এরকম জিপ দেখলে যাত্রীবাহী মানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সে হাত দেখায় থামাবে, যখন ডিসাইড করছে তখন আর কোনো গাড়ি আসতেছে না। এদিকে কিন্তু রাত হয়েছে এবং বৃষ্টিতে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। বিক্রম আস্তে করে আবার যে দাঁড়ায়, ভিতরে যে বসে আছে অনেকক্ষণ, আর বাসের লোকজন কাজ করতেছে, এরা ভিজে গেছে সামনে, কঠিন অবস্থা। তো সে জিজ্ঞেস করলো কতক্ষণ লাগবে, এরা বললো যে আরও সময় লাগবে, এটা এখন হবে না, বসে থাকেন আপনি। তো বিক্রম চিন্তা করলো যে আমি একটু হাঁটি, সামনে যাই, এই বাস ঠিক করতেছে, আমি একটু হাইটে সামনে থেকে আসি, এবং তার একটু জল বিয়োগও করতে হতো। সে চিন্তা করলো যে আমি একটু সামনে যাই, হেঁটে একটু জল বিয়োগ করি, বাস তো আছে, যদি প্রয়োজন হয় মানে অন্য কোনো জিপ টিপ পাই এরকম উঠে যাবো ওখান থেকে, টাকা দিয়ে ওখানে উঠে যাবো, ওই ডিস্টেন্সে চলে যাবো হাঁটতে হাঁটতে যদি পাই। কারণ এই জিপ গাড়িগুলো নাকি অপেক্ষাকৃত আরও দ্রুতও যায়, মানে বাস যত সময় নেয় তার থেকে অনেক দ্রুত চলে যায় ওখানে। তো যাই হোক, বিক্রম নামার সময় কন্ডাক্টরে বললো যে তোমাদের তো সময় লাগবে কিছুক্ষণ, বলে যে হ্যাঁ, কাজে আমি তাহলে সামনে যে একটু জল বিয়োগ করে আসি। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো বিক্রমের মধ্যে শুনতেছে যে যাত্রীরা বিরক্ত, অনেকে অনেক কিছু বলা শুরু করছে, বাসের ওইখানে বকবক করতেছে, কারণ অন্ধকার হয়ে গেছে, কেউ পছন্দ করতেছে না, হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তো বিক্রম হাঁটতে 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 সামনে চলে গেল। তো এর মধ্যে কিন্তু আর কোনো জিপ গাড়ি বা কিছু তাকে পাস করে যায় নাই। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার কাছে বেশ ভালোই লাগতেছে। বেশ খানিকক্ষণ ওই বাসের কিন্তু হেডলাইটটা জ্বালায় রাখছে তারা, বেশ অনেক দূর রাস্তা পর্যন্ত হেডলাইটের আলো পাইছে সে, এখনও হালকা হালকা আলো আছে, দেখতেছে যে একদম মানে আকাশটা সম্পূর্ণই হয়ে যায়নি, মানে কালো হয়ে যায়নি, একটু আলোর খেলা আছে আকাশের মধ্যে। তো হাঁটতে হাঁটতে সে যে দেখলো যে একটা সামনে এরকম একটা জায়গা, সে চিন্তা করলো এখানে সে জল বিয়োগ করবে। তো সে ওখানে গেছে জল বিয়োগ করতে, এই সময় ঝুম বৃষ্টি পড়া শুরু হলো, আবার জোরে বৃষ্টি নামছে। তো বিক্রম মানে একদম মানে অবাক হয়ে গেছে যে এখন কই যাবে। তো এই দেখলো যে ওই পাশে ওই পাহাড়ের এখান থেকে একটুখানি পাথরের একটা আচ্ছাদনের মতো বের হয়ে আছে, চাইলে ওখানে দাঁড়াইতে পারে সে। তো সে দৌড় দিল ওইখানে ওইটার উদ্দেশ্যে, দৌড় দিয়ে যে ওই আচ্ছাদনের নিচে দাঁড়াইলো, দাঁড়ায় এক সাইডে বসে সে মানে তার মতো কাজ করতেছে আর কি, জল বিয়োগ করতেছে। চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কোনো শব্দ নাই, কেমন ন্যাচারাল একটা শব্দ, বৃষ্টি পড়তেছে যে শব্দ। সে এর মধ্যে থেকে হঠাৎ তার মনে হলো তার পেছনে কেউ কাঁদতেছে, একটা মেয়ে মানুষের কান্নার শব্দ শুনলো, সে কাঁদতেছে, মানে বেশ মানে ফুপায় ফুপায় কেমন করে কাঁদতেছে। তো বিক্রম তাড়াতাড়ি তার মতো তার শেষ করে সে আস্তে করে ঘুরে দেখার চেষ্টা করছে কান্নার শব্দ কোত্থেকে আসে। তো দেখতেছে যে তার এই পাথরটার সামনেই কিন্তু ফাঁকা রাস্তা, মানে একটু জায়গা, তারপর রাস্তা, এর মধ্যে কোনো গাড়ি যাচ্ছে না, আর ওই পাশে একটা মোড় এরকম, আর বাঁ পাশে তার এই পাথরটা যেখানে বের হয়ে আছে তার পাশ থেকে একটু ঘুরে গেছে জায়গাটা, ওই জায়গার ওখানে বেশ কিছু ঝোপ, মানে অন্ধকার হয়ে আছে ঝোপ, আর ঝোপের ওই পাশে গাছপালা আছে, ওই পাশে গাছপালা অনেকটা কি বলে জঙ্গলের মতো আর কি, উডসের মতো। তো তার কাছে মনে হইতেছে ওই ঝোপের ওইখান থেকে ওই কান্নার শব্দটা আসতেছে।
তো বিক্রম একটু কিউরিয়াস হয়েছে যে ব্যাপারটা কি। আর এর মধ্যে কিন্তু বাসটা পাস হয়ে যায় নাই তাদেরকে, তার মানে তাদের বাস ঠিক হয়নি, সে বুঝতে পারছে। তো সে আস্তে করে হেঁটে হেঁটে ঝোপটার কাছে গেছে, কারণ এই শব্দটা খুব লাউড আসতেছে এরকম, তার কানে বেশ লাগতেছে। তো সে ঝোপের কাছাকাছি যখন গেছে, এখন কিন্তু এই আলো আধারিটা তার চোখে শুয়ে আসছে। আকাশের একটা আলো আছে, আর সামহাও পাহাড়ের উপরে আলোটা মনে আর একটু বেশি বোঝা যায়। তো সে এই আলো আধারিতে সে দেখতেছে, মনে হচ্ছে যে একটা মানুষ ওইখানে বসে আছে। ওই ঝোপের কাছে একটা গাছ, একটা ছোট গাছ, বেশ বড় না, ওই গাছের গোড়ার মধ্যে একটা মানুষ বসে আছে এবং মনে হচ্ছে সেই কাঁদতেছে, কান্নার শব্দটা সেখান থেকে আসতেছে। আর সেটা কিন্তু একটা মহিলা, বুঝতেছে, মেয়ে মানুষের কণ্ঠস্বর, কাঁদতেছে, বেশ ফুপায় ফুপায় কাঁদতেছে। তো বিক্রম উঁচু জায়গার থেকে আস্তে করে নেমে একদম নিঃশব্দে আস্তে হেঁটে যে ওই যে মেয়েটা কাঁদতেছে তার কাছে দাঁড়ালো। দাঁড়ায় সে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, কাঁদতেছেন কেন? সে তাদের ভাষায় জিজ্ঞেস করতেছে, ওখানকার লোকাল ভাষায়। তো দেখতেছে মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না, সে কাঁদতেছে, তার মুখ দুই হাতে ঢাকা। তো বিক্রম বলল যে কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন, এখানে কোনো সমস্যা? তো এটা বলার পর দেখলো যে মেয়েটা মুখ তুলে তাকাইলো, তাকায় তাকে বলতেছে যে আমাকে সাহায্য করো। তো বিক্রম বলতেছে কি কি সাহায্য, বুঝলাম না, কি সমস্যা? বলতেছে এদিকে সমস্যাতে, বলে মেয়েটা উঠে দাঁড়ালো, উঠে তাকে হাত দিয়ে ডাকা শুরু করলো। তো বিক্রম দেখতেছে মেয়েটা একটু আনইউজুয়াল, যেরকম ইউজুয়াল হয় সেরকম না। তার যে বেশভূষা, তার কাপড় মনে হচ্ছে বেশ পুরনো, অনেক দিনের পুরনো কাপড় মনে হচ্ছে, ড্রেসের ডিজাইনই মনে হচ্ছে যে অনেক পুরানো। তো বিক্রম চিন্তা করলো যে এই ধরনের কাপড়, এই ধরনের ডিজাইন তো পরে না এখন মানুষ। যাই হোক, তাকে ডাকতেছে, সে আসলে ইতস্তত ফিল করা শুরু করলো, সে কি করবে। একবার ডাইনে তাকাইতেছে রাস্তার দিকে, একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। তো মেয়েটা বেশ খানিকটা হেঁটে দূরে গিয়ে আবার তাকে হাত দিয়ে ডাকতেছে। তো বৃষ্টি কিন্তু তখন বেশ কমে গেছে, হালকা ছিটা ছিটা পড়তেছে, আর অন্ধকারটা আরেকটু ঘনীভূত হয়েছে, মেঘ গুড়গুড় করতেছে। তো বিক্রম দেখলো মেয়েটা তাকে ডাকতেছে, আবার এরকম হাত দিয়ে ডাকতেছে। তো সে আর কিছু চিন্তা না করে হাঁটা ধরলো মেয়েটার সাথে, এবং হাঁটতে হাঁটতে বিক্রমের মন হলো সে খুব ভালো ফিল করতেছে, কারণ কেমন ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছে তার গায়ে, এবং বৃষ্টিটা থেমে গেছে, হালকা হালকা ঝিরিঝিরি বাতাস, এবং সাথে সামান্য বৃষ্টির পানির মতো লাগতেছে, এবং সে জানি কেমন যেন হারায় যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে সে যেখানে যাচ্ছে, মেয়েটা যেখানে ডাকতেছে সেটাই তার ডেস্টিনেশন, ওইখানেই সে যেতে আসছে, এরকম মনে হচ্ছে তার। তো এরকম সময় হঠাৎ করে পেছনে একটা গাড়ির শব্দ শুনছে। সে গাড়ির শব্দ শুনে সে মাথা ফিরায় তাকাইছে, মাথা ফিরায় তাকায় দেখলো ওখান থেকে আরেকটা গাড়ি গেল, জিপ গাড়ি। এবং বিক্রম মনে হচ্ছে একটা ঘোর লাগা অবস্থার মধ্যে ছিল, এই জিপের সাউন্ডে তার ঘোরটা ভেঙে যাচ্ছিল। তখন মেয়েটা আবার ডাকলো তাকে, মেয়েটার কণ্ঠস্বর শুনে সে আবার তাকাইছে, এবং তাকায় কেন জানি আবার সে ওরকম সম্মোহিতের মতো হয়ে গেল, হাঁটা শুরু করলো সে মেয়েটার পেছনে। মেয়েটা হাঁটতে হাঁটতে তাকে ওই গাছগাছালির মধ্যে নিয়ে গেল। এখন চারিদিকের বাতাসে গাছপালা নড়তেছে, এর মধ্যে দিয়ে একটা রাস্তা, এরকম পায়ে চলা রাস্তা, ওটা দিয়ে বিক্রম তাকে ফলো করে করে হেঁটে যাচ্ছে, এবং মেয়েটা সামনে সামনে যাচ্ছে। আবার অনেক দূর যেয়ে মেয়েটা ঘুরে তাকায়, তাকে হাত দিয়ে ডাকে, বিক্রমও যাচ্ছে। তো যেতে যেতে একটা জায়গায় চলে আসে। বিক্রম মোটামুটি তখন কিন্তু লস্ট, তার চোখে শুধু ভাসতেছে মেয়েটা, আর মেয়েটার চুল উঠতেছে বাতাসে, সিল্কি চুল, এবং এই চুল থেকে কেমন একটা ঘ্রাণ আসতেছে। এবারে বিক্রমের নাকে এসে লাগতেছে, বিক্রম মনে আরও সম্মোহিত হয়ে গেছে, সে হেঁটে যাচ্ছে সামনে, আর দুই পাশে গাছগাছালি। এরকম একটা জায়গায় এসে মেয়েটা দাঁড়ালো, দাঁড়ায় তার দিকে ফিরে তাকালো, এবং একটা হাসি দিল হালকা। হাসিটা খুব মনে হচ্ছে দুষ্টমির মতো হাসি, এবং তাকে হাত দিয়ে এরকম ডাকলো। সেই মুহূর্তে বিক্রম দেখলো মেয়েটার চোখ দুটা জ্বলে উঠছে, দপ করে জ্বলে উঠে যেরকম, সেরকম দপ করে মেয়েটার চোখ দুটো জ্বলে উঠলো। বিক্রম আসলে কিছুই রিলেট করতে পারেনি, সে মনে পুরো হারায় যাচ্ছে। তার কাছে অনেকটা মনে হচ্ছিল ওই চোখ দুটা লাইট তাকে ঘুম পাড়াই দিতেছে এরকম। সে কিন্তু হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে বিক্রম। তো হঠাৎ করে নাকি বিক্রমের পায়ের মধ্যে কি বেঁধে সে ধাপ করে পড়ছে মাটিতে, এমনভাবে পড়ছে পুরো তার শরীরটা, বুকটা যে বাড়ি খেয়েছে, মাটিতে দম বন্ধ হয়ে গেছিল তার। তো সে মাথার মধ্যে মনে হলো যে ঝিম করে উঠলো। তো সে তাড়াতাড়ি মাথা উঠায় তাকাইছে, তাকায় দেখতেছে তার সামনে কিচ্ছু নাই, তার মাথাটা বের হয়ে আছে, তার শরীরটা তার কাঁধ পর্যন্ত আছে হচ্ছে গিয়ে মাটির উপরে, আর তার কাঁধের পরে মাথাটা বের হয়ে আছে বাতাসে শূন্যে। সে একদম একটা খাদের কিনারায় এসে ছিল আর কি। সে হেঁটে ওখান থেকে পড়ে যেত, আসলে পড়ে যেত। এটা তাকে বাঁচাই দিছে আল্লাহ, যে সে হাঁটতে হাঁটতে তার পা বেঁধে গেছে ওখানকার একটা শেকড়, একটা বড় গাছের শেকড় আছে, শেকড়ের সাথে তার পা বেঁধে গেছিল, এবং সে ধপ করে পড়ছে। তার মাথাটা সেই পাহাড়ের বাইরে, সে আরেকটু হলেই, আর কয়েক পা ফেললেই একদম খাদের তলে পড়তো। তো সে ভয় একদম কেঁপে উঠছে বিক্রম, তাকায় দেখে যে নিচে একদম খাদ, ওখানে পাথর টাথর আছে এরকম, আর ওই পাশে দূরে
রাস্তাটা বেঁকে এসে ঘুরে গেছে এবং রাস্তা আর সে যেখানে দাঁড়ায় এর মাঝখানে হচ্ছে খাতটা, বিশাল খাতটা। তো বিক্রম তো প্রচণ্ড ভয় পেয়েছে, সে পুরো সেন্সে আসছে, সে চিন্তা করছে আমি কার পিছে দৌড়াইতেছিলাম। তো সে তাড়াতাড়ি উঠে বসে সে তাড়াতাড়ি ওখান থেকে খাদের কর্নার থেকে সরে আসে, কারণ খাটটা দেখে তার ভয় লাগতেছে। সে এদিক ওদিক তাকায় দেখে যে কেউ নাই, পুরা খা করতেছে, বৃষ্টি থেমে গেছে এবং মনে হচ্ছে যে এই পুরো বনটা জেগে উঠছে। এখানকার যে রাতের শব্দ, পোকামাকড়ের এগুলা ডাকতেছে এখানে, বৃষ্টির পরে যেরকম ডাকে সেরকম। তো বিক্রম ভয়ে ওখান থেকে দৌড় দিল পুরা। যে রাস্তা দিয়ে আসছে সে ধারণা করে আসলো যে এখান দিয়ে আসছি, সে তো ঘোরের মধ্যে ছিল। তারপরে সে দৌড়ালো এখান দিয়ে, দৌড়াতে বেরোচ্ছে। তার কাছে কেন জানি মনে হইতেছে যে তাকে নিয়ে কেউ হাসতেছে, তার এরকম ফিল হইতেছে, মানে সে খুব ভয় পাচ্ছে। তো সে ডানে বামে তাকাইতেছে, আবার দৌড়ায় যে থেমে কোথাও দেখতেছে কেউ নাই, খা করতেছে। তো দৌড়াইতে সে এক সময় চলে আসলো আবার সেই রাস্তার পাশে, মেন রাস্তার কাছে যেখানে। তো ওখানে এসে সে দাঁড়ায় থেকে কিছুক্ষণ চিন্তা করলো, কয়েক সেকেন্ড, যে কই যাব। তো চিন্তা করলো যে না, পিছন দিকে যাওয়াটা ঠিক হবে না, কারণ তার মানে যতটুকু সে পিছাবে ততটুকু পিছাই গেল, সামনে যেতে হবে, এর মধ্যে যদি কোনো গাড়ি ঘোড়া আসে থামাবে। তো সে সামনের দিকে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো এবং পারলে দৌড়াচ্ছে, এরকম মানে একটু ফাস্ট যাওয়া শুরু করছে। এরকম যেতে অনেক দূর গেছে, হঠাৎ সে পেছনে শব্দ পেল, মনে হলো যে ভারী একটা ইঞ্জিনের শব্দ আসতেছে। তো বিক্রম রাস্তার সাথে একদম, মানে রাস্তা খুব ন্যারো এখানে, তো সে একদম মিশে যে তাকায় দেখলো যে ট্রাক আসতেছে। তো বিক্রম একদম তাড়াতাড়ি রাস্তার পাশে যে হাত দিয়ে এরকম দাঁড়ায়, হাত নাড়তে থাকলো যাতে ট্রাকটা থামে তাকে দেখে। তো দেখলো ট্রাকের থামার খুব একটা লক্ষণ ছিল না, কিন্তু সে যখন একদম হাত সামনে এরকম তাকাচ্ছে, তো ট্রাকটা আস্তে করে ব্রেক করে থামলো। মোটামুটি বেশ কষ্ট হয়েছে ট্রাকের থামতে, পাহাড়ি রাস্তায় থামতে চায় না এরকম। তো থামার পর ড্রাইভার জিজ্ঞেস করতেছে কি সমস্যা, কি রাস্তার মধ্যে হাত নাড়তেছেন কেন? তো বিক্রম বললো যে আমি সমস্যায় পড়ছি, বাস থেকে নেমে গেছিলাম, তো আমি এখানে জল বিয়োগ করতে গেছিলাম, এসে বাস চলে গেছে, আমারে প্লিজ সামনে নামায় দেন, আমি প্রয়োজনে টাকা দিব আপনাকে। তো ট্রাকওয়ালা আর কিছু বললো না, ট্রাকওয়ালা বললো যে আসেন, উঠেন। গেট খুলে দিল, সে উঠলো, ওঠার পর ট্রাকটা চলা শুরু করলো। তো ট্রাকওয়ালা জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, শরীরের অবস্থা কেন? তো শরীরের মধ্যে ভিজে গেছে একদম পুরা, আর কাদা লাগছে বুকের কাছে। তো সে বলে আর বললেন না ভাই, বিশাল একটা সমস্যা হয়েছে। বলে কি? বলে এরকম আসার সময় আমি মনে হলো যে একটা মেয়ের এরকম কাঁদতে দেখছিলাম, এরকম আমি তাকে জিজ্ঞেস করছি কি হয়েছে, সে আমাকে ডাকলো, ডেকে নিয়ে এরকম ঘটনা, পুরো ঘটনাটা বললো সে। তখন ট্রাক ড্রাইভার তারে বলতেছে দেখো, তোমার তো বয়স কম হবে, তোমার তুমি করেই বলতেছি, তুমি আমার ছেলের বয়সী, এটা ঠিক না এরকম রাস্তা দিয়ে সন্ধ্যার পর ট্রাভেল করা, এরকম নেমে যাওয়া, এদিক ওদিক যাওয়া, আর এই রাস্তা ভালো না। তুমি কি এখান থেকে প্রায়ই যাওয়া আসা করো নাকি? তখন বিক্রম বললো যে হ্যাঁ, আমার নানা বাড়ি তো এখানে, এদিক দিয়ে। কয় যে এরকম থেমো না, কোথাও যেও না, কোথাও বাসে আসলে বাসের লোকের সাথে থাকো, অথবা অন্য কোনো ভেহিক্যাল যদি রাস্তায় পাও তারা দাঁড়া করায় তারপর যেও, এই জায়গাটা কিন্তু ভালো না। আমি তো ট্রাক চালাই বহু বছর, অনেক কিছু দেখছি এখানে। আর তুমি যেই জায়গার কথা বলতেছো, ওই যে পিছনের মোড়, ওইটা ভালো না, ওই মোড় খারাপ, ওখানে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ইনসিডেন্ট হয়েছে, সেখান থেকে অনেক ঘটনা ওইখানে আছে। ওই পাশে যে ওই গ্রাম আছে গাঁও, ওই গাঁওতেও এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। আর এখান থেকে দূরে ওই যে একটা জায়গা দেখাচ্ছে ট্রাক ড্রাইভার হাত দিয়ে, দূরে একটা প্রান্ত বলছে, ওইখানে একটা জঙ্গল আছে নাম বেতনি, এবং ওই বেতনি ওই জায়গাটা খুবই খুবই ভয়ঙ্কর, ওই বনের মধ্যে সবাই বলে চুড়েল আছে। যাই হোক, এগুলা বললো তারে। তো তখন শুনছে, শোনার পর বিক্রম আর কিছু বললো না, বিক্রম চুপচাপ বসে আছে। তো বলতেছে তাহলে আপনার মনে হচ্ছে যে আমি এরকম খারাপ কিছু ভূত পেটনির ইসে পড়ছিলাম? বলে হতে পারে, নাহলে তুমি কিভাবে কি দেখলা? এই বলে যাচ্ছে। তো ট্রাকটা যখন মোড় নিয়ে যাবে পাশে, ওখানে আবার গাছগাছালি আছে, মানে হয়তো ওই মানে পাহাড়ে যে গাছগাছালি জন্মায়, বনের একটা অংশ। তো এরকম টার্ন নিয়ে ওদিকে ঘুরতেছে ট্রাকটা, তখন ট্রাক ড্রাইভার একটু এদিকে তাকাইছে আয়নায়। এই সময় সাথে সাথে বিক্রম দেখলো ওই যে রাস্তার পাশে বনের মধ্যে ওই মেয়েটা দাঁড়ায় আছে, তাদের দিকে তাকায় আছে, এবং তাদের যে হেডলাইটের এক অংশ আলো তার গায়ে পড়ছে, এবং সেম সেই ড্রেস, যে ড্রেসটা সে পরা ছিল, মানে অনেকটা গোলাপি টাইপের কালার, ড্রেসটার পুরানো হয়ে গেছে, গোলাপি টাইপের কালার। মেয়েটার স্কিন টোন হচ্ছে ট্যান কালার টাইপের, মানে ওরা ট্যান বাদামি টাইপের গায়ের রং, সে এখনো বলতে পারে, কারণ বিক্রম ওই যে ট্রাকের যে আলো, হেডলাইটের আলোর প্যাসিভ আলোতে, পুরোপুরি পড়ে নেই গায়ে, প্যাসিভ আলোতে সে দেখছে, এবং সে পুরো চিনতে পারছে যে এই মেয়েটাই তাকে ডাকতেছিল ওইখান থেকে, সে পুরো বুঝতে পারছে। তো বিক্রম নাকি সে ট্রাক ড্রাইভারকে বলে, এই যে দেখেন বলে যে দেখেন, মানে ওই ওখানে। তো ট্রাক ড্রাইভার নাকি সাথে সাথে ঘুরে ওদিকে তাকায় দেখে কিচ্ছু নাই। ট্রাক ড্রাইভার বলে আমি তো কিছু দেখলাম না, তুমি কি বলো? সে বলতে এই যে এখানে দাঁড়ায় ছিল, আপনি দেখেন নাই? বলে না, আমি কিছু দেখি নাই। ট্রাক ড্রাইভার বলে আমি কিছু দেখি নাই। তো বিক্রম খুব ভয় পাইছে। তখন ট্রাক ড্রাইভার বলে আমি বুঝতে পারছি,
তোমার উপর এই খারাপ জিনিসেরই নজর পড়ছিল। হ্যাঁ, এগুলো আছে, এই জায়গাটা খুব খারাপ, এই রাস্তা খুব খারাপ, এখানে রাতের বেলা লোকাল বাস চলে না, এখানে ডিরেক্ট বাস চলে আর অনেক সময় নিয়ে চলে, মানে খুব সাবধানে চলাফেরা করে। অনেক এখানকার বাস ড্রাইভার আছে, সামনে দেখছে কেউ দাঁড়ায় আছে এবং দেখা গেছে বাস ওখানে ব্রেক করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার বাস থামাই দিছে, দেখছে রাস্তা পার হয়ে চলে গেছে। হ্যাঁ, এরকম অনেক কিছু মানুষ দেখছে এখানে। এইটা এরকমই রাস্তা। আমি ট্রাক চালাই, তো আমি নিজেও অনেক কিছু দেখছি জীবনে, আমি বলতে চাই না তোমারে, কারণ আমার তো এখানে ট্রাক চালাইতে হবে। তো তোমার জন্য পরামর্শ হলো যে তুমি এরকমভাবে রাত্রে চলাফেরা করো না এখানে। যদি কোনো তোমার নানা বাড়ি আছে যাও, গেলেও ওই রাত্রে গেলে ডিরেক্ট বাসে যেও, বিকালে যদি আসো তাহলে এখানে নেমো না রাস্তার মধ্যে। যাই হোক, এইসব উপদেশ দিয়ে দেয় বিক্রমকে। তো বিক্রম তো চলে আসে নানা বাড়িতে এবং মানে ওই ট্রাক ড্রাইভার তাকে নামায় দেয় ওইখানে, ত্রিশুলা বাজারে ওইখানেই নামায় দেয়। তো সেখানে নেমে সে নানা বাড়িতে আসে, এসে তারপর সে ঘটনা বলে নানা বাড়িতে গিয়ে যে কি ঘটছে তার সাথে। তো পরদিন তার নানার বন্ধু তার কাছ থেকে এই ঘটনা শুনে বলে যে সে জানে যে ওইখানে যে জায়গায় বিক্রমের সাথে ঘটনা ঘটছে সেই জায়গার পাশে যে গ্রাম, ওই গ্রামের একটা নাকি এরকম দরিদ্র মেয়ে ছিল যে নাকি ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিল। এটা অনেক আগে ঘটছে ওইখানে। তো সে নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পর সেখানে পড়েছিল। তো ওইখানে নাকি যে পথিক যাচ্ছিল, পথিক তাকে কোনো সাহায্য করে নাই। সে নাকি অনেক মানে কাকুতি মিনতি করছিল, পথিক তাকে সাহায্য করে নাই। তো যাই হোক, তো এরপর নাকি সে ওখান থেকে চলতে যেয়ে তার গ্রামে ফিরতে যায় অনেক কষ্ট করে, এবং সে নাকি ওই খাত থেকে পড়ে যায় আর কি। তো এরপর থেকে নাকি ওইখানে অনেকেই এরকম তাকে দেখে যে সে এরকম পথিকদেরকে দেখতে পারে না, তার একটা হিংসা ভিতরে বলে আর কি। ওখানকার মানুষজনের কাছে প্রচলিত একটা ব্যাপার যে তার ভেতরে ওই জিঘাংসা আছে এবং সেই স্পিরিট ওখানে ট্যাপড হয়ে গেছে। তো এটা নাকি ওখানে প্রচলিত কথা। তো বিক্রম এটা শুনছে এবং শোনার পর সে অবাক হয় জিনিসটা, এবং তার কাছে খারাপও লাগে যে আসলে এরকম কিছু ঘটছিল কি, তার কাছে খুব খারাপ লাগে শুনে। তো যাই হোক, তো এরপর থেকে বিক্রমের একটা সমস্যা হয়। বিক্রম নাকি ঘুমালে, নানা বাড়ি যে কদিন ঘুমাইছে তার আশপাশ দিয়ে নাকি ওই যে নাম না জানা পাখি ডাকতো একটা। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে যখন ফিরে আসে শহরে, আসার পর সে আর তার ভাই পবন এক রুমে ছিল। তাদের বাসার যে বারান্দা আছে, বারান্দার কাছ থেকে নাকি পাখির ডাক শোনা গেছে, এবং পাখির ডাক শোনা যাওয়ার পর নাকি বিক্রম লাফ দিয়ে উঠে বলে কি, পবন এইখানে স্পিরিট আছে, আয়, বলে নাকি পবনকে নিয়ে ছাদে উঠছিল। এবং পবন নাকি দেখছিল যে বিক্রম হেঁটে হেঁটে তাদের ওইখানে একটা গাছ ছিল বাসার পাশে, ওই গাছের দিকে হেঁটে গেছিল, এবং ওইখানে যে নাকি অনেকক্ষণ দাঁড়ায় ছিল বিক্রম, মনে হচ্ছিল সে কারোর সাথে কথা বলতেছে এরকম। তো পবন এরপর সন্দেহ করতো যে তার ভাইয়ের মধ্যে কোনো ব্যাপার আছে, কারণ পবন নাকি দেখতো যে এরপর থেকেই তার ভাই মাঝে মাঝেই এরকম মানে রাতের বেলা ছাদে চলে যায়, আর ছাদে গেলে সে অনেকক্ষণ ফেরত আসে না। তো পবন এরকম তার ভাইকে ফলো করে, মানে তার কাছে অদ্ভুত লাগছে, আর সে ওই পাখির ডাক এরকম শুনছে, এবং সে খুব আশ্চর্য হয়ে গেছিল যে এই পাখিটার ডাকার কিছুক্ষণ পরেই তার ভাই যায় ছাদে। তো যাই হোক, সে তার ভাইকে ফলো করে ছাদে গেছিল। তো সে যে দেখে তার ভাই কার সাথে কথা বলতেছে, খুব আস্তে আস্তে গেছিল পবন, মানে যাতে তার ভাই টের না পায়। সে আস্তে আস্তে হেঁটে যায়, যখন ছাদের দরজা খুলে বাইরে তাকায় দেখে তার ভাই ওই গাছটার নিচেই দাঁড়ায় কার সাথে যিনি কথা বলতেছে, অ্যাজ ইফ কেউ ফোনে কথা বললে কিনা। তো সে ফার্স্টে মনে করছিল তার ভাই মনে হয় ফোনে কথা বলে। তো সে যখন নাকি আস্তে আস্তে আরেকটু ভেতরে ঢুকছে, তখন তার ভাই হঠাৎ নিচ থেকেই মানে মাথা ঘুরা তাকে বলতেছে, পবন নিচে যা, তুই নিচে যা, আমি আসতেছি। সে তাকায় দেখছে তার ভাইয়ের কাছে কোনো ফোন নাই, আর সে যখন নিচে আসছে এসেও দেখছে যে তার ভাইয়ের ফোন নিচে ছাদে নেই তার ভাই ফোন। তো তার কাছে এটা খুবই একটা আশ্চর্য ব্যাপার যে তার ভাই ছাদে কার সাথে কথা বলতো। আর যতবার তার ভাই ছাদে গেছে সে কিন্তু এই পাখির ডাকটা শুনছে, এবং এই পাখির ডাক সে অনেককে দিয়ে চেষ্টা করছে যে সে অন্য কাউকে শোনাবে যেটা কি পাখি, এটা ভেরিফাই করার জন্য, কিন্তু সে কখনো এটা শোনাইতে পারেনি, বিকজ এটা তো আসলে হঠাৎ করেই ডাকতো এবং কোনো ঠিক ঠিকানা ছিল না। তো সে কারোর সাথে এটা ভেরিফাই করতে পারেনি। আর পাখি একবার ডেকে যে থেমে গেছে, সে যে দ্বিতীয়বার এনে কাউকে শোনাবে সেরকমও নাই। আর ভাইয়ের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ থাকার কারণে এটা নিয়ে সে আর মানে বাবা মা কারোর সাথে আলাপ করে নাই। তার ভাইকে বলছে অনেকবার যে তুই ছাদে যা, কার সাথে কথা বলিস। তার ভাই বলে, আরে কিসের কথা বলি, আমি আমার মতো ছাদে যাই। তার ভাই তাকে কিছু স্বীকার করে নাই। তো সে অনেকভাবে চেষ্টা করছে এটা কোন পাখি বোঝার, সে ইন্টারনেটে ঢুকে অনেক পাখির সাথে পাখির ডাক শুনে মেলানোর চেষ্টা করছে, কিন্তু সে মেলাতে পারে নাই। সে এখনও শিওর না এটা কোন পাখি। আজকে মানে যেদিন এই ঘটনাটা সে শেয়ার করলো তৌফিক আর ইকবালের কাছে, সেই দিন সে ওই পাখির ডাক এত দূরে অন্য একটা দেশে বসে শুনে বেশ অবাক হয়ে গেছে যেটা কি পাখি। এবং তৌফিক এবং ইকবাল এরাও কিন্তু বলতে পারে না এটা কি পাখি।
তো যাই হোক, সে যখন ঘটনা শেষ করছিল তখন একদম নীরব, তাদের ওইখানে আর কোনো লাইব্রেরি, ওইখানে আর কোনো মানুষজন নাই। তো তাড়াতাড়ি তারা হেঁটে ব্যাক করে, তৌফিক আর ইকবালের কাছেও একটু জানি কেমন লাগতেছিল, তো তারা ব্যাক করে তাড়াতাড়ি লাইব্রেরিতে এবং তাদের টুকিটাকি জিনিস আছে গোছায় নিয়ে তারা দ্রুত ব্যাক করে। এবং 3 জন ফ্রেন্ড ওই দিন যে ইকবালের বাসায় থাকে, ওরা কিন্তু তাদের বাসায় জানে। আসলে তৌফিক নিজে লিখছে যে সে নিজেও ভয় পাইছিল, সে নিজেও ওই দিন খানিকটা ভয় পাইছিল, তার মধ্যে কেমন জানি একটু গেঁথে গেছিল, যেভাবে যেই পরিবেশে তাদের কাছে শেয়ার করতে পাবেন ঘটনাটা, তাদের কাছে একটু ভয় লাগছিল। তো এতক্ষণ শুনে এলাম তৌফিকের শেয়ার করা তার বন্ধু পবনের ভাই বিক্রমের একটি কাহিনী। আমি শিলিগুড়ি থেকে তমগ্ন। আশা করি আপনি এবং আমাদের এই সুবিশাল ভৌতিক পরিবারের প্রতিটি সদস্য ভালো আছেন। তমগ্ন এরপর লিখেছেন 588তম পর্বে ওনার পাঠানো ঘটনাটি আমি পড়েছিলাম এবং উনি আরও অনেক আবেগঘন প্রশংসা করেছেন আমাদের প্রেত কথার। সেগুলো আমি এখন পড়ছি না, আমি একেবারে ঘটনায় চলে যাচ্ছি। কিন্তু তমগ্ন, থ্যাঙ্কস আ লট। লিখছেন, গৌরবদা, এই ঘটনাগুলো কোনো কাল্পনিক গল্প বা সস্তা ভূতের কাহিনী নয়। এগুলো আমার নিজের ছোট মামার জীবনের এমন কিছু বাস্তব অভিজ্ঞতা যা সাধারণ মানুষের চেনা বাস্তবতাকে এক লহমায় চুরমার করে দেয়। আমার ছোট মামা হলেন মধ্যপ্রদেশ ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার। মধ্যপ্রদেশের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আদিম, ঘন, দুর্গম আর রহস্যে ঘেরা সব অরণ্যের ছবি। কানহা, বান্ধবগড়, পেঞ্চ কিংবা সাতপুরার গভীর জঙ্গল। মামা তার দীর্ঘ চাকরির জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন ওইসব জঙ্গলের এমন কিছু রিমোট ফরেস্ট রেঞ্জ, বিট অফিস এবং আদিম বাংলোয়, যেখানে সাধারণ মানুষ দিনের বেলাতেও পা রাখার সাহস পান না। জঙ্গল নিজেই একটা জীবন্ত সত্তা। দিনের আলোয় সেখানে যতটাই প্রাকৃতিক সৌন্দর্য থাকুক না কেন, সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ে আর চারিদিক নিশুত অন্ধকারে ডুবে যায়, তখন সেই চীনা জঙ্গলই এক অতি প্রাকৃতিক, রহস্যময় আর ভয়ঙ্কর রূপ ধারণ করে। মামাদের কর্মজীবনে বন্য পশুর চেয়েও ভয়ঙ্কর কিছু অপার্থিব শক্তির মুখোমুখি হয়েছেন। আজ তাঁরই ডায়েরির পাতা থেকে অত্যন্ত বিশদভাবে আলাদা আলাদা করে 3টি হাড়হিম করা অথচ মন ছুঁয়ে যাওয়া ঘটনা আপনার এবং প্রেতকথা পরিবারের দরবারে পেশ করছি। সালটা সম্ভবত 1996 বা 97। মামা তখন মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কের একটা অত্যন্ত দুর্গম বাফার জোনের ফরেস্ট রেঞ্জ অফিসার হিসেবে কর্মরত। সে রেঞ্জের একেবারে শেষ প্রান্তে লোকালয় থেকে মাইলের পর মাইল দূরে অবস্থিত ছিল ব্রিটিশ আমলে তৈরি একটা কাঠের এবং পাথরের ফরেস্ট রেস্ট হাউস। স্থানীয় গন্ড উপজাতির আদিবাসীরা সে বাংলোটিকে বলতো ভূত বাংলো। তাদের বংশ পরম্পরায় প্রচলিত দাবি ছিল 1940-এর দশকে এক ইংরেজ শিকারী বাঘ মারার অন্ধ নেশায় সেখানে এসে ঘাঁটি গেড়েছিলেন। এক কনকনে শীতের পূর্ণিমার রাতে রহস্যজনকভাবে সেই বাংলোর ভিতরেই তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। তার মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ব্রিটিশরা তড়িঘড়ি করে সেই মামলা ধামাচাপা দেয়। তারপর থেকে কোনো সরকারি কর্মচারী সেখানে রাতে থাকতে ভয় পেতেন। মামা যেহেতু বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী এবং অত্যন্ত সাহসী একজন অফিসার ছিলেন, তিনি এইসব লোককথাকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়ে নিজের অস্থায়ী ক্যাম্প অফিস সেখানেই বানান। ঘটনাটি ঘটেছিল 1 ডিসেম্বরের কনকনে শীতের রাতে। কুয়াশার চাদর এমনভাবে চারিদিক ঢেকে রেখেছিল যে হাত বাড়ালেও নিজের হাত দেখা যাচ্ছিল না। রাত তখন আনুমানিক 11:30। মামা বাংলোর বড় হল ঘরে বসে ফায়ার প্লেসের আগুনের সামনে কিছু অফিসিয়াল ফাইলের কাজ করছিলেন। বাইরে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে কোনো বন্য পশুর দূরবর্তী হুঙ্কার ছাড়া আর কোনো শব্দ ছিল না। জঙ্গল যেন এক গভীর নিস্তব্ধতায় মগ্ন ছিল। আচমকাই বাংলোর বাইরে শুকনো পাতা ঝরার তীব্র শব্দ হতে শুরু করল। শব্দটা এমন ছিল যেন কেউ খুব ভারী বুট জুতো পরে বাংলোর চারপাশটা ধীর পায়ে চক্কর কাটছে। মামা প্রথমে ভাবলেন যে কোনো শিকারী বা স্থানীয় বাসিন্দা হতে পারে। তিনি তার সার্ভিস রিভলভারটা হাতে নিলেন এবং 3 সেল টর্চটা জেলে কাঠের বারান্দায় বেরোলেন।
কিন্তু কাঠের বারান্দায় বেরোতেই, টর্চের আলো ফেলতেই মামার চোখ কপালে উঠল। বাইরে ঘন কুয়াশা ছাড়া আর কিচ্ছু নেই। অথচ ঠিক সেই মুহূর্তেও কাঠের বারান্দার উপর স্পষ্ট ভারী বুট জুতোর হাঁটার আওয়াজ হয়ে চলেছে, খটখট করে। আওয়াজটা মামার ঠিক 2 হাত দূর দিয়ে পার হয়ে হলের দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান মানুষ বা অবয়ব ছিল না। মামা ধীরে ধীরে সেই হলের দরজার দিকে এগিয়ে গেলেন। টর্চ মেরে দেখলেন সেখানে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। এই প্রথমবার মামা একটু ভয় পেলেন। তিনি তড়িঘড়ি নিজের ঘরের ভিতর ঢুকে দরজা লক করলেন, কিন্তু আসল আতঙ্ক তার জন্য অপেক্ষা করছিল ঘরের ভিতরেই। ফায়ারপ্লেসের গনগনে লাল আগুনটা হঠাৎ করেই কোনো বাতাস ছাড়াই যেন হঠাৎ দপ করে নীলচে হয়ে নিভে গেল, আর ঘরের ভিতরে তাপমাত্রা হঠাৎ করেই যেন হিমাঙ্কেরও নিচে নেমে গেল। মামা কাঁপতে লাগলেন ঠান্ডায়। কাঁপতে কাঁপতে টর্চের আলোটা ঘরের কোণে ফেলতেই তিনি দেখলেন সেখানে রাখা প্রাচীন কাঠের আরামকেদারায় কেউ একজন বসে আছে। আবছা আলো আধারিতে দেখলেন এক বিশাল দেহী মানুষ, গায়ে জীর্ণ ব্রিটিশ আমলের শিকারী পোশাক, মাথায় হ্যাট। কিন্তু সবচেয়ে ভয়ানক এবং হাড়হিম করা দৃশ্য হলো, যিনি বসে আছেন তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, অথচ আলো গিয়ে পড়ছে তার মুখে, কিন্তু মনে হচ্ছে মুখ তো না, যেন একটা কালো অন্ধকারের গহ্বর। মামা ভয়ে অসাড় হয়ে গেলেন। সেই লোকটা যেন তীব্র ক্ষোভ আর যন্ত্রণা নিয়ে মামার দিকে অপলক তাকিয়ে আছে। মামার পা দুটো মেঝের সাথে আটকে গেল। মামা চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেললেন। সেই শিকারী আস্তে আস্তে তার হাতটা বাড়ালেন মামার টেবিলের উপর রাখা একটা পুরনো ডায়েরির দিকে। তারপর এক গভীর ভাঙা অতি প্রাকৃতিক কণ্ঠে ইংরেজিতে ফিসফিস করে বলে উঠল, "হেল্প মি, হেল্প মি, দে ডিডন্ট বারি মাই লকেট, দে লেফট মি ইন দ্য ডার্ক, হেল্প মি।" পরের মুহূর্তেই এক তীব্র দমকা হাওয়ায় ঘরের জানলাগুলো ভেঙে ভিতরে আছড়ে পড়ল, আর সেই অবয়বটা বাতাসে মিলিয়ে গেল। ঘরের তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে গেল। মামা সারা রাত এক ফোঁটাও না ঘুমিয়ে টেবিলের এক কোণে বসে হনুমান চালিসা জপ করতে লাগলেন এবং ভোরের আলোর অপেক্ষা করছিলেন। সকাল হতেই মামা স্থানীয় আদিবাসী প্রধানকে ডেকে পাঠান। অনেক আলোচনার পর সে বাংলোর হল ঘরের দেয়ালের একটা প্রাচীন কাঠের ফলক ভাঙা হয়। আশ্চর্যজনকভাবে তার ভেতর থেকে বেরিয়ে আসে কিছু জিনিস। ধুলোবালি মাখা একটা মূর্ছে পড়া ব্রিটিশ মেডেল এবং একটা সোনার লকেট। লকেটটা খুলতেই দেখা যায় ভিতরে এক মেম সাহেবের খুব সুন্দর একটা ছবি। সম্ভবত সেই শিকারী সাহেবের শেষ সম্বল ছিল ওটা, যা তার মৃত্যুর পর কেউ চুরি করেছিল বা লুকিয়ে রেখেছিল। মামার দেরি না করে উপজাতীয় প্রথা মেনে এবং খ্রিস্টান ধর্ম মতে সম্মান প্রদর্শন করে সে লকেট এবং মেডেলটি বাংলোর অদূরে একটা বিশাল প্রাচীন শাল গাছের নিচে গভীর গর্ত খুঁড়ে কবরস্থ করেন। এই ঘটনার পর সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া বিষয়টা ছিল, মামা যতদিন ওই বাংলোয় ছিলেন এরপর কোনোদিনই তিনি আর এমন কোনো উপদ্রব লক্ষ্য করেননি। তবে প্রত্যেক পূর্ণিমার রাতে সেই শাল গাছের দিক থেকে একটা অত্যন্ত শান্ত, সুমধুর এবং তৃপ্ত শীষ দেওয়ার আওয়াজ ভেসে আসত। মনে হতো কেউ যেন খুব খুশি হয়েছে, যেন সেই মৃত ইংরেজ অফিসার আমার মামাকে ধন্যবাদ জানাচ্ছেন তার আত্মাকে অনন্ত অন্ধকার থেকে মুক্তি এবং শান্তি দেওয়ার জন্য। চলে যাচ্ছি আমার জীবনে ঘটা দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা বলতে এখানে আসলে আমাকে দ্বিতীয় ঘটনা হিসেবে পাঠানো হয়েছে। এটা মামার জীবনের দ্বিতীয় ঘটনা কিনা আমি জানি না।
আমি যে বুঝতে পারছি মামার জীবনে অনেক রকমই ঘটনা রয়েছে, এবং প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম এই ঘটনাটা কিন্তু আমার বড় বড় ভালো লাগলো। এই ঘটনাটার মধ্যে একটা খুব ইমোশনাল পার্ট রয়েছে। এই যে দুটো জগৎ, অথচ দেখুন দুটো জগতেরই দুজন একে অপরকে কিন্তু বুঝেছে। মামা যেমন বুঝেছেন যে ওই আত্মাকে মুক্তি দিতে হবে, তেমন আত্মাও বুঝেছে যে কার কাছে মুক্তি চাইতে হবে, এবং সে আত্মা হয়তো বহুদিন যাবৎ অপেক্ষা করছিলেন কেউ একজন আসুক এবং তাকে মুক্তি দিক। চলুন চলে যাই আজকের পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি শুনবেন এই ঘটনাটি কিন্তু খুবই ইমোশনাল। এটি মামার জীবনের সবচেয়ে আবেগঘন এবং একই সাথে মেরুদণ্ড কাঁপানো একটা ঘটনা, যা ঘটেছিল সাতপুরার গভীর বনাঞ্চল সংলগ্ন এক আদিবাসী গ্রামের সীমানায়। মধ্যপ্রদেশের জঙ্গলগুলোতে এক ধরনের অশুভ অতৃপ্ত নারী আত্মাকে ডাইনি বলা হয় বা ডাহানি বলা হয়। ওখানকার লোকবিশ্বাস অনুযায়ী যে মায়েরা সন্তান প্রসবের সময় বা সন্তান জন্মের ঠিক পরপরই চিকিৎসার অভাবে মারা যান এবং তাদের সদ্যজাত সন্তানও মারা যায়, তারাই তীব্র ক্ষোভ, বেদনা এবং মাতৃত্বের অতৃপ্তি নিয়ে ডাহানি হয়ে বা ডাইনি হয়ে জঙ্গলের গাছে গাছে ঘুরে বেড়ায়। তারা নাকি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মেরে ফেলে। এই ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। সারাদিন বৃষ্টি হচ্ছে সেদিন। সন্ধ্যার পর থেকে বৃষ্টি আরো জোরালো হয়েছে। মামা তখন জঙ্গল পরিদর্শনের কাজ শেষ করে সরকারি জিপ নিয়ে রেঞ্জ অফিসের দিকে ফিরছেন। ঘড়িতে তখন রাত আনুমানিক 1টা। চারিদিকে ঘুটঘুটে পিচবোর্ডের মতো অন্ধকার। জিপের হেডলাইটের আলো যতটুকু রাস্তা দেখাচ্ছে কেবল ততটুকুই দৃশ্যমান। বর্ষা জঙ্গল এমনিতেই ভয়ঙ্কর, তার সাথে বৃষ্টি হচ্ছে। আচমকাই জিপের ইঞ্জিনটা কোনো রকম যান্ত্রিক ত্রুটি ছাড়াই হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মামার সাথে ছিলেন তার দীর্ঘদিনের আদিবাসী ফরেস্ট গার্ড, নাম রাম সিং। রাম সিং বনে জঙ্গলে বড় হওয়া ছেলে। সে নামলো, নেমে জিপের বনেট খুলে চেক করতে যাবে, এমন সময় জঙ্গলের ভিতর থেকে সেই ঝিঝি পোকার আওয়াজের সাথে একটা বুক ফাটা, বুক চিরে আসা কান্নার আওয়াজ ভেসে এলো। কোন এক নারী যেন তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য তীব্র আর্তনাদ করে কাঁদছে। সে কান্নার সুর এতটাই করুণ, এতটাই যন্ত্রণাদায়ক যে মামার মতো শক্ত মনের মানুষেরও চোখ দিয়ে অজান্তেই জল এসে গেছিল। রাম সিং কান্নাটা শুনে মাত্রই ভয় প্যাকাশে হয়ে গেল। সে জিপের ভেতর ঢুকে মামার হাত শক্ত করে চেপে ধরে বলল, সাহাব, ভুল করেও বাইরে যাবেন না। জিপের কাজ পুরোপুরি তুলে দিন। ওটা কোনো সাধারণ মানুষ না, ওটা বনের ডাহানি। কান্নার আওয়াজটা সেকেন্ডের মধ্যেই জিপের দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে গাড়িও স্টার্ট হয় না। মামা হেডলাইটের আলোয় যা দেখলেন তা দেখার জন্য পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত থাকে না। বৃষ্টি হচ্ছে। জিপের হেডলাইটের তীব্র আলোর সামনে জঙ্গল থেকে বেরিয়ে এলো একটা সাদা শাড়ি পরা নারী অবয়ব। তার পা দুটো মাটির উপর নেই। সে মাটি থেকে প্রায় 1 ফুট শূন্যে ভাসছে। তার চেয়েও ভয়ানক তার হাঁটার ধরন। পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। তার মুখ যখন স্পষ্ট হলো, মামার বুকের স্পন্দন যেন বন্ধ হয়ে যাওয়া জোগাড়। মেয়েটার চোখ দুটো সম্পূর্ণ কুচকুচে কালো। কোনো চোখের মণি বা সাদা অংশ নেই, যেন দুটো অন্তহীন শূন্য গহ্বর। মুখটা শুকিয়ে কালচে হয়ে গেছে। তার কোলে একটা নোংরা কাপড়ের পুটলি, যা সে পরম মমতায় নিজের সন্তানের মতো বুকে চেপে ধরেছে। সে ছায়ামূর্তিটি ধীরে ধীরে ভাসতে ভাসতে জিপের সামনে এসে দাঁড়ালো। উইন্ডস্ক্রিনের উপর নিজের কঙ্কালসার হাত দুটো রাখল। অলৌকিকভাবে সেই জুলাই মাসের গরমেও গাড়ির কাজটা বাইরের দিক থেকে ঠান্ডায় জমে বরফ হয়ে গেল। সে তার কালো শূন্য চোখ দুটো দিয়ে মামার দিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলতে লাগলো, मेरा बच्चा कहाँ है? कोई मेरा बच्चा को बुला दो। মানে আমার সন্তান কোথায়? কেউ আমার সন্তানকে এনে দাও।
রাম সিং তখন ভয়ে সিটের নিচে সিঁধিয়ে গেছে, কাঁপছে, ইষ্টনাম জপ করছে। মামা একজন ফরেস্ট অফিসার হিসেবে বনের অনেক বিপদ দেখেছেন, হিংস্র বাঘের মুখোমুখি হয়েছেন, কিন্তু এই অপার্থিব মাতৃত্বের হাহাকার এবং কান্না তার মনকে নাড়িয়ে দিল। ভয়কে জয় করে এক অদ্ভুত মানসিক টানে মামা গাড়ির কাজটা সামান্য নামালেন এবং অত্যন্ত শান্ত, গম্ভীর এবং পরম মমতা ভরা গলায় বললেন, তোমার সন্তান ঈশ্বরের কাছে ভালো আছে, সে স্বর্গে আছে। তুমি শান্ত হও বোন, তাকে খুঁজতে আর এই অন্ধকারে ঘোরো না, নিজের আত্মার মুক্তির পথ খোঁজো। এই কথাটা শোনার পর সে ভয়ানক রূপী নারী মূর্তিটির কান্না হঠাৎ করে থেমে গেল। তার সে কালো শূন্য চোখ থেকে রক্তের মতো কালো রঙের অশ্রু ঝরিয়ে পড়ল। সে জিপের সামনে থেকে আস্তে আস্তে সরে গেল এবং জিপের দিকে তাকিয়ে হাত জোর করার মতো ভঙ্গি করল। তারপর কুয়াশা আর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বাতাসে তখনও তার কান্নার করুণ প্রতিধ্বনি ভেসে আসছিল। সে চলে যাওয়া মাত্রই জিপটা অলৌকিকভাবে নিজে থেকেই স্টার্ট হয়ে গেল। পরদিন সকালে মামা ওই এলাকার আদিবাসী গ্রামে খোঁজ নিয়ে জানতে পারেন, ঠিক 2 দিন আগে ওই জঙ্গল সংলগ্ন রাস্তার পাশের এক জীর্ণ কুঁড়ে ঘরে এক তরুণী গর্ভবতী মহিলা প্রসব বেদনায় ছটফট করে মারা যান। কারণ রাতে কোনো গাড়ি না পাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তার সন্তানটিও মৃত প্রসব হয়েছিল। মামা নিজের পকেটের টাকা দিয়ে সেই দরিদ্র পরিবারের হাত ধরে সেই মৃত মহিলার যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়া এবং আত্মার শান্তি পুজোর আয়োজন করেন। মামা আজও বলেন, ভূত বা আত্মা মানে শুধু ক্ষতি করা নয় গৌরবদা, কিন্তু আত্মা আসলে নিজেদের তীব্র অপূর্ণ ইচ্ছে, মাতৃত্ব আর কষ্টের খাঁচায় বন্দি থাকা কিছু অসহায় শক্তি। আউটস্ট্যান্ডিং এই ঘটনাটা। মানে সামটাইমস ওরা আমাদের কাছে একটা ভ্যালিডেশন চায়। ওদেরকে যদি আমরা বলে দিই যে তুমি আর খুঁজো না, তুমি যা খুঁজছো সেটা এখানে নেই, যদি এই কথাটা আমরা তাকে বলে দিতে পারি তাহলে হয়তো তার খোঁজাটা বন্ধ হয়ে যায়। আমার মনে পড়ে গেল একটা ঘটনা, সেটা হচ্ছে হন্টিং অফ ব্লাই ম্যানরের একটা পার্টিকুলার এপিসোড ছিল, যে এপিসোডে এরকম একটা বাচ্চা নিয়ে ঘটনা ছিল। বা মামা মুভিটার কথা যারা মামা মুভিটা দেখেছেন তারা হয়তো জানেন যে একটা ভূত ছিল যে কিনা তার বাচ্চাকে ক্রমাগত মিস করতো, কারণ সে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছিল। এবং গল্পটার একদম শেষে, সিনেমাটার একদম শেষে ও কিন্তু একটা বাচ্চাকে নিয়ে যায়। এবং যখন আপনারা সেই সিনেমাটা দেখছেন সেই সময় কিন্তু আপনাদের নিজেদের ভূতের জন্য কান্না পাবে। সো এখনও যারা দেখেননি তারা মামা মুভিটা ডেফিনেটলি দেখতে পারেন। এটা একটা মাস্ট ওয়াচ হরর মুভি এবং আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আজকে নতুন নতুন এপিসোডগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুনত্ব নিয়ে আসার জন্য প্রতিনিয়তই। তো আজকে যে এপিসোডগুলো ছিল অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কার এপিসোডটি কীরকম লাগলো এবং কার ঘটনাটি কীরকম লাগছে এটা জানাতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে যার এপিসোডগুলো ভালো লাগতেছে তার এপিসোডগুলো সামনে নিয়ে আসার জন্য। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগতেছে এবং আজকে যে ঘটনাগুলো ছিল কার ঘটনাটি কীরকম লাগছে। আর আপনি যদি আজকে নতুন এই চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসার জন্য। সো অবশ্যই এই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এর পরবর্তীতে যাতে আপনারা দ্রুত এরকম সুন্দর সুন্দর ঘটনাগুলো পান। সো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন এপিসোডে।